আপনারা কি কখনো খেয়াল করেছেন যে আমাদের মস্তিষ্কের স্মৃতি ধারণ করার ক্ষমতাটা কতটা অদ্ভুত? কিছু স্মৃতি থাকে যা সময়ের সাথে ধুলো জমে ফিকে হয়ে যায়, আবার কিছু স্মৃতি থাকে যা মানুষ চাইলেও ভুলতে পারে না। মনের কোনো এক জায়গায় সেই স্মৃতিটা রয়েই যায়। আজকের এই ঘটনাটি যার জীবনে ঘটেছে, ওনার নাম আফজাল। ঘটনাটি 2011 সালের ডিসেম্বর মাসের। বাংলাদেশে তখন হাড় কাঁপানো শীত, কুয়াশায় মোড়ানো সেই সময়টাতে আফজাল ভাই মনে প্রাণে বিশ্বাস করতেন যে ওনাদের জীবনে কিছুটা সংগ্রাম থাকলেও জীবনটা স্বাভাবিকভাবেই চলছিল। ওনারা ঘৃণাক্ষরেও টের পাননি যে ওনাদের অজান্তেই ওনাদের সাধের বসত বাড়ির দেয়ালগুলোর আড়ালে কিছু অশরীরী অস্তিত্ব বাসা বাঁধছে। আফজাল ভাই ওনার পরিবারের সাথে বসবাস করতেন বাংলাদেশের নারায়ণগঞ্জের অত্যন্ত পুরাতন এবং ঐতিহ্যবাহী এলাকায়। আপনারা যারা পুরানো ঢাকা এবং নারায়ণগঞ্জ দেখেছেন অলিগলিতে, ওনারা হয়তো সহজেই দৃশ্যটা কল্পনা করতে পারবেন। এলাকাটার গলিগুলো ছিল বেশ সরু, দিনের বেলাতেও মনে হয় সূর্যের আলো বেশি একটা পৌঁছাতো না। আফজাল ভাইদের বাড়িতে মোটেও কোনো রাজপ্রাসাদ ছিল না, বরং মধ্যবিত্তের ঘামে গড়ে ওঠা এক টুকরা আশ্রয়স্থল। বাড়ির চার দেয়ালের ভেতরে ছোট্ট একটা উঠান, যেখানে রোদের এক চিলতে আলো দুপুরে উকি দিত। এক পাশে ছিল বাথরুম, সামনের দিকে থাকার জন্য দুটি রুম, আর বাড়ির একটু ভেতরের দিকে যেখানে আলো বাতাস কম সেখানে ছিল 3rd নাম্বার রুম। এই তৃতীয় রুমটিকে ওনারা স্টোর রুম হিসেবে ভাড়া দিতেন বা ব্যবহার করতেন। বাড়িটি আফজাল ভাইয়ের বাবা অর্থাৎ মরহুম চাচাজান ওনার সারা জীবনের জমানো পয়সা দিয়ে তিলে তিলে গড়ে তুলেছিলেন। তিনি আজ এই দুনিয়াতে নেই। আফজাল ভাইয়ের আম্মাও ওনাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন অনেক আগেই। এখন এই পৈতৃক ভিটায় আফজাল ভাই, ওনার স্ত্রী আইরিন আপু, ওনাদের 3 ছেলে 1 মেয়ে এবং সবার ছোট বোন ঝুমাকে নিয়ে বসবাস করতেন। আফজাল ভাইয়ের বড় 2 বোনের বিয়ে হয়ে গিয়েছিল। ওনারা এখন নিজের সংসার সামলাতে ব্যস্ত। আফজাল ভাই নিজে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ফ্যাক্টরিতে কাজ করতেন। ওনার ডেইলি রুটিন ছিল কাটার মতো, ঘড়ির কাটা, ডেইলি যাওয়া আসা, ভোরবেলাতে যাওয়া। এই নিয়ে যাই বেতন পেতেন উনি, ওনাদের জীবনটা খুব সুন্দরভাবেই চলছিল। কিন্তু কে জানতো এই পরিচিত শান্তির আড়ালেই ঘাপটি মেরে বসে আছে অজানা আতঙ্ক। সেই দিনটি ছিল একদম সাধারণ। অন্যান্য দিনের মতোই সকালে আফজাল ভাই কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ফ্যাক্টরির ভেতরে বিশাল সব মেশিনে কান ফাটানো আওয়াজ, তেলের গন্ধ এবং শ্রমিকদের হাড় ডাকের মাঝখানে ওনার দিনটি কেটে গেল। দুপুরের কাজের চাপে তিনি ঠিকমতো খেতে পারলেন না। সন্ধ্যায় যখন উনি বাসায় ফিরলেন, তখন শীতের রাত নামতে শুরু করেছে। গলির মুখে সোডিয়াম লাইটগুলো নিভু নিভু অবস্থায় জ্বলছে। বাসায় ঢুকে উনি দেখলেন বাচ্চারা উঠানে খেলাধুলা করছে। বাচ্চাদের গায়ে তখন শীতের কাপড়। আইরিন আপু হাসি মুখে জানালেন যে আজ ঝুমা খুব চমৎকার একটি সবজি এবং ছোট মাছের তরকারি রান্না করেছে। সারাদিনের ক্লান্তি ভুলে সবাই মিলে একসাথে গোল হয়ে রাতের খাবার খেতে বসলেন। রাতে সাধারণত যা হয়, আফজাল ভাই প্রচন্ড ক্লান্ত ছিলেন। বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়ার পর রাতে তখন ঘড়ির কাঁটায় 10টা কি 10:30 হবে। শীতের রাত বলে চারদিকে খুব দ্রুত নিস্তব্ধ হয়ে গেছিল। আফজাল ভাই আর আইরিন আপু ওনাদের রুমে শুয়েছিলেন, ঝুমা ওনার নিজের রুমে শুয়েছিলেন, আর বাচ্চারা তো সারাদিন ক্লান্তিতে আগেই গভীর ঘুমে তলিয়ে গেছে। আফজাল ভাই হঠাৎ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ ওনার তন্দ্রা ভাবটা কেটে গেল। ওনার মনে হলো বাড়ির ভেতরে কোথাও কোনো কিছু নড়াচড়া করছে এবং যার একটা আওয়াজ আসছে। শব্দটা খুব ধীর কিন্তু স্পষ্ট। শুরুতে তিনি তেমন একটা গুরুত্ব দিলেন না। পুরাতন দিনের দালান, কাঠের আলমারি বা টিনের বাক্সগুলো শীতের রাতে তাপমাত্রার তারতম্যের কারণে বিভিন্নভাবে শব্দ করতেই পারে। তিনি ভাবলেন এটা হয়তো তেমন কিছুই না। তিনি পাশ ফিরে শোয়ার চেষ্টা করলেন। ঠিক তখনই সেই শব্দটা আবার হলো, কেমন যেন খসখস টাইপের একটা সাউন্ড। এবার সাউন্ডটা একেবারেই স্পষ্ট। মনে হচ্ছিল কেউ যেন নখ দিয়ে কাঠের উপর খুব ধীরে ধীরে আঁচড় কাটছে। এই বিচিত্র এবং অস্বস্তিকর আওয়াজটা আসছিল ওনাদের সেই ভেতরের স্টোর রুম থেকে। আফজাল ভাইয়ের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। উনি ঝুমা আপুকে ডাক দিলেন, ঝুমা, জেগে আছিস নাকি? একটু দেখতো ওই রুমের কোনো ঝামেলা হচ্ছে কিনা বা কোনো বিড়াল টিড়াল ঢুকেছে কিনা। ঝুমা আপু ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিল,
আচ্ছা ভাইয়া, দেখছি। আফজাল ভাই কান পেতে রইলেন। তিনি শুনছিলেন। ঝুমা বিছানা থেকে উঠলেন। ওনার পায়ের আওয়াজ স্টোর রুম থেকে এগিয়ে আসছিল। তারপর পুরাতন দরজার হুক খোলার ক্যাচ শব্দ। এরপর কয়েক মুহূর্তের জন্য একদম মৃত্যুর মতো নীরবতা। আফজাল ভাইয়ের মনে হলো সময় যেন থমকে দাঁড়িয়েছে। ওনার ইচ্ছা করছিল নিজে গিয়ে দেখার, কিন্তু যেহেতু উনি ওনার বোনকে পাঠিয়েছিলেন, তাই উনি আর নিজে যাননি। কিছুক্ষণ পর ঝুমাপুর গলা শোনা গেল, ভাইয়া, এখানে তো কেউ নেই। মনে হয় জানালার ফাঁক দিয়ে বাতাস আসছিল। আফজাল ভাই আর শুয়ে থাকতে পারলেন না। একটা অজানা অস্বস্তি ওনাকে বিছানা ছাড়তে বাধ্য করল। তিনি উঠে বাইরে এলেন। স্টোর রুমের দরজার কাছে ঝুমা দাঁড়িয়ে, ওনার চোখ মুখে ঘুমের রেশ। রুমের ভেতরে ফিলামেন্ট বাল্ব জ্বলছে, যার হলুদ আলোতে রুমটিকে বেশ রহস্যময় লাগছিল। আফজাল ভাই ভেতরে ঢুকলেন। সেই পুরাতন সিন্দুক, মরিচা ধরা টিনের বাক্স, একটা ভাঙা টেবিল, ঘুনে ধরা চেয়ার, নষ্ট সিলিং ফ্যান আর বাচ্চাদের ছোটবেলার একটা ভাঙা সাইকেল, সবকিছুই নিজের জায়গায় একদম স্থির। বাতাসে ন্যাপথলিন এবং পুরাতন কাগজের গন্ধ। ওই রুমে যেন গন্ধ না হয় সেই কারণে ওনারা ন্যাপথলিন রেখেছিলেন। তিনি প্রতিটি জিনিসের কাছে গেলেন, হাত দিয়ে চেক করলেন। বড় কাঠের বাক্সটা খুলে ভেতরের টর্চ লাইট মেরেও চেক করলেন। সামান্য ধুলোবালি এবং মাকড়সার জাল ছাড়া উনি কিচ্ছু খুঁজে পেলেন না। তিনি জানালার গ্রিল ধরে দাঁড়ালেন। দেখলেন সেটাও শক্ত করে আটকানো। তাহলে আওয়াজটা কোত্থেকে এলো? তিনি নিজেই নিজেকে সান্ত্বনা দিলেন, হয়তো কোনো ইঁদুর হবে। মানুষের পায়ের আওয়াজ পেয়ে হয়তো বা লুকিয়ে গেছে। তিনি ঝুমার দিকে তাকিয়ে বললেন, ইঁদুর ছিল হয়তোবা, যা তুই গিয়ে শুয়ে পড়। ঝুমা মাথা নেড়ে সায় দিয়ে চলে গেল। সেই রাতে আফজাল ভাইয়ের ঘুম নষ্ট হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু মনের কোনো এক গভীরে ওই একটা খসখস শব্দ এবং হালকা একটা আওয়াজের খচখচানি থেকেই গেল। মানুষের সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা ব্যাপার আছে, যা আমাদের বিপদ সম্পর্কে আগাম সতর্ক করতে পারে। আফজাল ভাইয়ের ষষ্ঠ ইন্দ্রিয় হয়তো তাকে বলছিল যে এভরিথিং ইজ নট ফাইন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। তেমন কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো শব্দ, ছায়া, অদ্ভুত কোনো ঘটনা ঘটেনি। আফজাল ভাইও আস্তে আস্তে সেই রাতের কথা ভুলে গেলেন। কিন্তু মানুষের মন খুব সহজেই বর্তমানের ব্যস্ততায় অতীতকে যেমন ভুলে যায়, ঠিক আগের মতোই সেই একঘেয়ে রুটিনে চলে আসতে শুরু করে। ওই একই সময়ে এমন কিছু ঘটে যা মানুষের জীবনকে আবার বদলে দেয়। একদিন হঠাৎ করে আবার রাতটা অন্যরকম হয়ে গেল। সেই দিনটিও দিনের বেলায় খুব স্বাভাবিক ছিল, কিন্তু রাতের আঁধার নামতেই আবহাওয়া যেন দ্রুত বদলে যেতে শুরু করে। আকাশটা ছিল মেঘলা, বাতাসের শোষ আওয়াজ বাড়ছিল। বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঘড়ির কাঁটা তখন রাত 2টা বা 2:30 হবে, গভীর নিশিরাত যাকে বলে। হঠাৎ আফজাল ভাইয়ের ঘুম ভেঙে গেল একটি অদ্ভুত শব্দে। মনে হচ্ছিল কেউ খুব ভারী কোনো জিনিস, হয়তো কোনো লোহার সিন্দুক বা আলমারি, মেঝের উপর দিয়ে টেনে হিচড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তিনি চমকে উঠে বিছানায় বসে পড়লেন। ওনার বুকটা ধরফর করছিল। আওয়াজটা ঠিক সেই স্টোর রুম থেকেই আসছিল। এইবার আওয়াজটা মোটেও হালকা বা ইঁদুরের আওয়াজের মতো শোনাচ্ছিল না। পরিষ্কার বোঝা যাচ্ছিল একজন বা কোনো একজন মানুষ, শক্তিশালী মানুষ ভেতরে আছে, যে সেই রুমের ভারী আসবাবপত্রগুলো একদিক থেকে অন্যদিকে সরাচ্ছে। আফজাল ভাই বিছানা থেকে নামলেন। মেঝেটা বরফের মতো ঠান্ডা। আইরিন আপু ঘুমের ঘরে একবার এপাশ ওপাশ ফিরলেন। আফজাল ভাই খুব সাবধানে চোরের মতো পা টিপে টিপে রুম থেকে বের হলেন। বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো উঠোনে এসে পড়ছে। তিনি যতই স্টোর রুমের কাছে যাচ্ছিলেন, আওয়াজটা ততই জোরালো হচ্ছিল। মনে হচ্ছিল ভেতরে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। তিনি দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, দরজার হাতলটা ধরলেন, বুক ভরে নিঃশ্বাস নিলেন। এরপরে হ্যাচকা টানে দরজাটা খুলে ফেললেন। দরজা খোলার সাথে সাথেই ভেতরের সব একদম কাট করে বন্ধ হয়ে গেল। মানে কেউ মনে হয় সুইচ টিপের শব্দ থামিয়ে দিল। তিনি দ্রুত লাইটের বাটনটাকে প্রেস করলেন। রুমটি আলোকিত হয়ে উঠল। কিন্তু অদ্ভুত, অবিশ্বাস্য ব্যাপার হলো, প্রতিটি জিনিস ঠিক আগের মতোই একই জায়গায় ছিল। সেই সিন্দুক, চেয়ার, টেবিল সব ইঞ্চিতে ইঞ্চিতে একদম ঠিকঠাক। কোথাও কোনো নড়াচড়ার কোনো চিহ্ন নেই। মেঝের ধুলোর আস্তরে কোনো নতুন পায়ের ছাপও নেই। আর রুমের ভেতর একটা গভীর শূন্যতা আর ভারী নিস্তব্ধতা বিরাজ করছিল। এতটাই নিস্তব্ধ যে আফজাল ভাই নিজের হৃৎপিণ্ডের সাউন্ড পর্যন্ত শুনতে পাচ্ছিলেন।
তিনি কয়েক মুহূর্ত দরজার চৌকাঠের পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। ওনার মনে হলো কেউ কি ওনার সাথে মশকরা করছে কিনা, নাকি এটা ওনার মনের ভুল। তিনি ভেতরে ঢুকে আবার সবকিছু নেড়েচেড়ে দেখলেন। সিন্দুকের নিচে, আলমারির পেছনে উকি দিলেন। তন্ন তন্ন করে খুঁজেও কোনো কিছুর হদিস পেলেন না। শুধু একটা জিনিস ওনার নজরে এলো, রুমের ভেতরে বাহিরের তুলনায় টেম্পারেচার অনেক বেশি লো, যেন কোনো ডিপ ফ্রিজের দরজা খোলা হয়েছে। তিনি বিভ্রান্ত হয়ে দরজা বন্ধ করলেন এবং রুমে এসে শুয়ে পড়লেন। তিনি মাত্রই শুয়েছেন, চোখের পাতা প্রায় একই হয়েছে, সাথে সাথে সেম আওয়াজ। এবার মনে হলো কেউ মেঝের উপর দিয়ে কিছু একটা ঘষতে ঘষতে দরজার দিকে আসছে। এবার আফজাল ভাই প্রচন্ড মেজাজ খারাপ করলেন। ভয়কে ছাপিয়ে রাগ উঠে গেল ওনার। তিনি ভাবলেন নির্ঘাত কোনো বন বিড়াল বা খাটাস জাতীয় প্রাণী ভেন্টিলেটর দিয়ে ঢুকে গিয়ে তাদের ট্রেস দিচ্ছে। তিনি রাগে গজগজ করতে করতে পুনরায় উঠলেন, দ্রুত পায়ে গিয়ে দরজা খুললেন এবং লাইট অন করলেন। কিন্তু ঠিক আগের মতোই সবকিছু একেবারে সাইলেন্ট। একটা শব্দও নেই, একেবারে খালি, নিথর এবং নিস্তব্ধ। তিনি মনে মনে একটা গালি দিলেন। রাগে দরজার লকটা সজোরে আটকে দিয়ে এইবার নিজেকে জোর করে ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করলেন। কিন্তু সেই রাতে ওনার ঘুম আর ভালো হলো না। তিনি সারাটা রাত কান খাড়া করে শুয়ে রইলেন, কিন্তু আর কোনো শব্দ শুনতে পেলেন না। পরের দিন সকালে ফ্যাক্টরিতে যাওয়ার আগে আফজাল ভাই আইরিন আপু এবং বোন ঝুমাকে কড়া নির্দেশ দিয়ে গেলেন। তিনি বলেছিলেন, শোনো, আজ তোমাদেরকে একটা কাজ দেব। ওই যে স্টোর রুমটা আছে না, প্রতিটা ফাইল, বক্স, আসবাবপত্র অ্যান্ড হাড়ি পাতেল সবকিছু বের করবা। রুমটা একদম খালি করে ফ্লোর ফিনাইল দিয়ে মুছবা। আমি দেখতে চাই ভেতরে কোনো প্রাণী লুকিয়ে আছে কিনা, আর আমি একটা বিহিত করেই ছাড়বো এটার, বিকজ এভরি নাইট আই ডোন্ট লাইক ইট। সন্ধ্যায় যখন তিনি হাড় ভাঙা খাটনি শেষে বাসায় ফিরলেন, তখন দেখলেন সবকিছুই স্বাভাবিক। ফ্রেশ হয়ে তিনি জিজ্ঞেস করলেন, কি তোমরা কি ক্লিন করেছিলে রুম? ঝুমা উত্তরে বলল, হ্যাঁ ভাইয়া, ক্লিন করেছি। আমরা দুপুরের পর সব মালামাল উঠানে বের করেছিলাম। রুমের কোনায় কোনায় ঝাড়ু দিয়েছি, বাট ট্রাস্ট মি, ভেতরে কোনো ইঁদুর বা অন্যান্য কোনো জন্তুর কোনো ছাপ নেই, এমনকি কোনো ইঁদুরের গর্তও নেই। আফজাল ভাই কিছুটা শক্ত গলায় বললেন, নিশ্চয়ই কিছু একটা আছে, তোমরা হয়তো বা ভালো মতো দেখনি। এমন আওয়াজ কি এমনি হয়? কিন্তু ঝুমার বারবার একই উত্তরে উনি আর কিছু বলতে পারলেন না। সেই দিন সাফাই কাজ শেষ করার পর রুমটা একদম ঝকঝকে এবং তকতকে পরিষ্কার। কয়েকদিন আর কোনো কিচ্ছু হলো না। আফজাল ভাই ধরে নিলেন হয়তো বা আসলে কোনো জানোয়ার বা কোনো সমস্যা ছিলই না, হয়তো বা কোনো মাকড়সার জাল বা ফ্লোরে পড়ে থাকা শীট বা কাগজের জন্য এরকম জিনিস শব্দ হচ্ছিল। কয়েকদিন পর ফ্যাক্টরি থেকে বাসায় ফেরার সময় আফজাল ভাই অনুভব করলেন ওনার শরীরটা আজ বেশি ক্লান্ত লাগছে। কিন্তু এই ক্লান্তিটা স্বাভাবিক নয়। শরীরের ভেতরে কেমন যেন একটা অস্থিরতা, মেশিনের গুমগুম আওয়াজ যেন ওনার মগজের ভেতরে ঢুকে গেছে। সুপারভাইজার আজ তুচ্ছ কারণে অনেক চিল্লাচিল্লিও করেছিলেন, তাই দুপুরে ঠিকমতো লাঞ্চটাও করতে পারেননি। মেজাজটাও তাই খিটখিটে। বাসায় ঢোকার পর দেখলেন মহল্লার গলিটা আজ বেশি কোলাহলপূর্ণ। পাশের ফ্ল্যাটের কারো বাসায় গায়ে হলুদ বা কোনো অনুষ্ঠান হচ্ছে। উনি বাসায় ঢুকে সোফায় বসে চা খাচ্ছিলেন, আর ওনার চোখ বারবার যাচ্ছিল সেই বন্ধ দরজার দিকে। দরজাটা বন্ধই ছিল, ঠিক যেমনটি থাকে, কিন্তু আফজাল ভাইয়ের কেন যেন মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে, কেউ একজন দরজাটার ফুটো দিয়ে তাকে দেখছে। একটা অস্বস্তিকর অনুভূতি, যেন কেউ ঘাড়ের কাছে নিঃশ্বাসও ফেলছে। রাতের খাবার খেয়ে ওনারা যার যার রুমে গিয়ে শুয়ে পড়লেন। বাচ্চারা সারাদিন খেলে ক্লান্ত, তাই দ্রুত ঘুমিয়ে গিয়েছিল। আফজাল ভাইও ক্লান্ত থাকায় তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললেন। রাতে কোনো এক প্রহরে যখন পৃথিবী গভীর ঘুমে, আফজাল ভাইয়ের মনে হলো কেউ যেন ওনার কানের কাছে এসে ফিস ফিস করে কিছু বলছে। অস্পষ্ট কিছু শব্দ, কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না। তিনি ধরফর করে জেগে উঠলেন। সম্পূর্ণ রুম অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা সামান্য আলোয় রুমের আসবাবপত্রগুলোকে কেমন যেন ছায়ার মতো দেখাচ্ছে। পাশে আইরিন আপু গভীর ঘুমে বিভোর, ওনার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আফজাল ভাই ওনার হার্টবিট কন্ট্রোল করার চেষ্টা করলেন। কপালে ঘাম জমেছে। তিনি ভাবলেন, ধুর, হয়তো বা কোনো খারাপ স্বপ্ন দেখছি। তিনি বালিশ থেকে মাথা তুলে পানি খাওয়ার জন্য জগের দিকে হাত বাড়ালেন। ঠিক তখনই কানে এলো একটি শব্দ, টুক
কেউ যেন আঙুলের নখ দিয়ে দরজায় খুব আলতো করে টোকা দিচ্ছে। আওয়াজটা এতই ক্ষীণ ছিল যে অন্য কোনো সময় হলে তিনি হয়তো শুনতেই পেতেন না, কিন্তু এই গভীর রাতে একটা মশা ওড়ার শব্দ কানে লাগে। ঠিক এই শব্দটা ছিল বজ্রপাতের মতো, এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই শব্দটা সেই স্টোর রুমের ভেতর থেকে আসছিল। বন্ধ দরজার ওপাশ থেকে কেউ টোকা দিচ্ছে। আফজাল ভাইয়ের গায়ের প্রতিটা লোম দাঁড়িয়ে গেল, মেরুদণ্ড দিয়ে বয়ে গেল ঠান্ডা বাতাস। তিনি কিছুক্ষণ সেই অন্ধকারের মূর্তির মতো বসে রইলেন। তারপর খুব সাবধানে, যেন নিজের ছায়াকেও শব্দ করতে না দেন, সেভাবে খাট থেকে নামলেন। মেঝেতে পা রাখতেই মনে হলো কেউ যেন ওনার পা দুটোকে মাটির সাথে টেনে ধরেছে। তিনি ধীরে ধীরে সামনে এগোলেন। ওনার পা যেন মেঝের সাথে আঠার মতো লেগে গেছে। তিনি স্টোর রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা কেমন যেন লাফাচ্ছিল ওনার। তিনি নিজে নিজে মনে করলেন, ইটস ওকে আফজাল, ভয় পেও না, ইউ আর আ ম্যান, অ্যাক্ট লাইক ইট। তিনি দরজার হাতলটা ধরলেন। স্টিলের হাতলটা বরফের মতো ঠান্ডা। ওনার হাত ঘামে ভিজে পিচ্ছিল হয়ে গিয়েছিল। তিনি এক ঝটকায় দরজাটা খুললেন এবং সাথে সাথেই লাইট জ্বালালেন। রুমটা একদম খালি, কোনো নাড়াচাড়া নেই। সেই পুরাতন আসবাব, ধুলোবালি। ভেতর উকি দিয়ে দেখলেন, খাটের নিচে দেখলেন, কিচ্ছু পেলেন না। উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন, নিজের বোকামের জন্য নিজেই হাসলেন। তিনি দরজাটা বন্ধ করে যেই পেছনে ঘুরেছেন, অমনি ভেতর থেকে বিকট একটা শব্দ হলো, ধুম করে, যেন উপর থেকে কোনো ভারী বস্তা বা মানুষের শরীর নিচে আছাড় খেয়ে পড়েছে। আফজাল ভাইয়ের কলিজা এবার যেন শুকিয়ে গেল। তিনি ছিটকে সরে গেলেন দরজার কাছে, ঘুরে তাকালেন, কিন্তু এইবার আর সাহস হলো না দরজা খোলার। ওনার মনের ভেতরে এমন এক আদিম ভয় বাসা বাঁধল, যা চিৎকার করে কোনো কাউকেই সে বলতে পারছিলেন না। তিনি বুঝতে পারলেন ওপাশে যা আছে তা কোনো ইঁদুর বিড়াল নয়, বরং যাই আছে এটা ওনার সাথে খেলছেন। উনি সোজা দৌড়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন। কাঁথা মুড়ে দিয়ে শুয়ে রইলেন, কিন্তু সারা রাত চোখের পাতা এক করতে পারলেন না। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল এই বুঝি দরজা খুলে কেউ বেরিয়ে আসবে। পরের দিনগুলোতে আফজাল ভাই ফ্যাক্টরিতে কাজ করার সময় সব সময় আতঙ্কে থাকতেন। মেশিনের শব্দেও উনি টোকা দেওয়ার সময় মাঝে মাঝে চমকে উঠতেন। বাড়িতে আইরিন আপু এবং বাচ্চাদের জন্য ওনার খুব চিন্তা হতো। মনে হতো উনি যখন বাসায় নেই তখন যদি কিছু হয়ে যায়। একটা সপ্তাহ এভাবেই গেল। অদ্ভুত ব্যাপার হলো, এই এক সপ্তাহে আর কোনো আওয়াজ, কোনো কিচ্ছু নেই, কিন্তু আফজাল ভাইয়ের মনের শান্তি উধাও হয়ে গিয়েছিল। ওনার মনে হচ্ছিল এটা কোনো সাধারণ নীরবতা নয়, কোনো একটা অদৃশ্য শক্তি সবুর করছে, অপেক্ষা করছে, পেশেন্টলি শক্তি সঞ্চয় করছে পরবর্তী আঘাত হানার জন্য। আর সেই ভয়ঙ্কর রাতটি খুব দ্রুতই চলে এলো। সেই বিকেলে ওনাদের বাসায় কিছু মেহমান এসেছিল। আইরিন আপুর বাপের বাড়ির আত্মীয় স্বজন। অনেকদিন পর বাসায় মেহমান আসায় রান্না বান্না হলো, অনেক হাসাহাসি, সবাই মিলে চা নাস্তা খেলেন। আফজাল ভাই নিজেকে খুব স্বাভাবিক দেখানোর অভিনয় করছিলেন, হাসছিলেন, গল্প করছিলেন, যেন কেউ ওনার মনের ভেতরের ঝড়টা বুঝতে না পারে। তিনি চাননি মেহমানদের সামনে এই টাইপের কোনো কথাবার্তা বলে পরিবেশটা নষ্ট হোক। অনেক রাতে মেহমানরা বিদায় নিলেন। গেট লক করলেন সবাই, লাইট অফ করলেন এবং ক্লান্তিময় শরীর নিয়ে শুয়ে পড়লেন। মাঝরাতে, সম্ভবত রাত 3টা হবে, হঠাৎ করে আফজাল ভাইয়ের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ল। তিনি খুব সাবধানে, যেন আইরিন আপুর ঘুম না ভাঙে, সেইভাবে মশারি তুলে নামলেন। ওয়াশরুমে গেলেন। শীতের রাত, পানি বরফের মতো ঠান্ডা। অজু করে বাথরুম থেকে বের হলেন। তিনি যখন করিডোর দিয়ে হেঁটে নিজের রুমের দিকে ফিরছিলেন, ঠিক তখনই ওনার কানে আবার সেই আওয়াজটা এলো। তবে এই আওয়াজটি কোনো জিনিস টানার, ঘষানোর বা পড়ার আওয়াজ ছিল না। এটি ছিল সম্পূর্ণ মানুষের গলার আওয়াজ, কোন এক মহিলার কান্নার শব্দ, খুব নিচু স্বরে, অস্পষ্টভাবে, যেন কেউ দেয়ালের ওপাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কান্নাটা এতটাই করুণ এবং বিষাদ মাখা ছিল যে শুনলে বুকের ভেতরটা দুমড়ে যায়। কিন্তু সেই কান্নার মধ্যে এমন কিছু একটা ছিল যা স্বাভাবিক নয়, একটা হাহাকার, একটা অশুভ ইঙ্গিত। আফজাল ভাইয়ের শরীরে এবার ঘাম বাড়তে শুরু করলো। তিনি দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। ওনার মনে মনে সূরা ইখলাস এনে উনি পড়তে লাগলেন, আয়াতুল কুরসি সহ।
কিন্তু কান্নাটা থামছিল না, বরং মনে হচ্ছিল তিনি যত দ্রুত কাছে যাচ্ছেন কান্নাটা তত স্পষ্ট হচ্ছে, যেন ওপাশের সত্তাটি বুঝতে পারছে যে আফজাল ভাই দরজার ওপাশে দাঁড়িয়ে। আমি জানি না কেন আফজাল ভাই এতটা ভয় পাওয়ার পরেও সেই রুমের দিকে এগিয়ে গিয়েছিলেন। হয়তো কৌতূহল অথবা কোনো অদৃশ্য আকর্ষণ তাকে টেনে নিয়ে যাচ্ছিল। তিনি ধীরে ধীরে সেই দরজার হ্যান্ডেলে হাত রাখলেন। ওনার নিঃশ্বাসটা ভারী হয়ে আসছিল, গলা শুকিয়ে কাঠ। তিনি খুব সাবধানে দরজাটি একটু ফাঁকা করলেন। ভেতর নিকষ কালো অন্ধকার, বাইরে ল্যাম্পপোস্টের আলো আজ যেন দেখা যাচ্ছে না। তিনি দেয়ালের সুইচ বোর্ডের দিকে হাত বাড়িয়ে লাইট জ্বালালেন। লাইটটা জ্বলে উঠল এবং তিনি ভেতরে পা দিলেন। ঠিক তখনই অলৌকিকভাবে রুমের লাইটগুলো টাস করে শব্দ করে ফিউজ হয়ে গেল। মুহূর্তের মধ্যে সব অন্ধকার। আফজাল ভাই চমকে ওঠার আগেই ওনার পেছনের দরজাটা সজোরে ধড়াম করে বন্ধ হয়ে গেল। তিনি পরিষ্কার শুনতে পেলেন বাহির থেকে কেউ একজন দরজার ছিটকিনি বা লক আটকে দিয়েছে। আফজাল ভাই এখন সেই রুমের ভেতরে বন্দী। তারপর তিনি যা দেখলেন তা তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। রুমের মাঝখানে সেই অন্ধকারের ভেতরে যেন আরো ঘন এক অন্ধকার নাড়াচাড়া করছিল। ওনার মনে হলো অন্ধকারে কালো কণাগুলো একত্রিত হয়ে কোনো একটা আকৃতিতে রূপ নিচ্ছে। দেয়াল থেকে ছায়াগুলো নেমে এসে জড়ো হচ্ছে মেঝের মাঝখানে। সেই আকৃতিটি কোনো সাধারণ ছায়া ছিল না, একটা মানুষের মতো ছায়া, অনেক লম্বা, আর কাঁধগুলো ছিল অস্বাভাবিকভাবে চওড়া। মানুষের শরীরের গঠনের সাথে তেমন কোনো মিল নেই। আফজাল ভাই ওনার পুরো চেহারা দেখতে পাচ্ছিলেন না, কারণ সেখানে কোনো আলোই ছিল না। উনি ভয়ে পিছিয়ে গেলেন, দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালেন। দেয়ালটা ছিল বরফের মতো ঠান্ডা। তিনি অনুভব করছিলেন রুমের ভেতরের বাতাস যেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেনের ঘাটতি হচ্ছে। সেই জিনিসটি ধীরে ধীরে কোনো শব্দ না করে ওনার কাছে এগিয়ে এলো বলে মনে হলো। আফজাল ভাই চিৎকার করলেন, বাঁচাও আমাকে, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু ওনার গলা দিয়ে কোনো স্বর বের হলো না, যেন কেউ ওনার গলার শ্বাসনালী বা স্বরনালী চেপে ধরে আছে। ঠিক তখনই ওনার মাথার ভেতরে সেই মহিলার কান্নার শব্দ আরো তীব্র হয়ে গেল। এবার আর বাহিরে নয়, মনে হচ্ছিল মস্তিষ্কের ভেতরে কেউ কান্না করছে। হঠাৎ তিনি অনুভব করলেন কেউ তার ডান হাতে খুব জোরে চাপ দিয়েছে। সেই হাতের কোনো চামড়া বা মাংসের স্পর্শ ছিল না, আগুনের মতো গরম, হাড় কাঁপানো একটা ফিলিংস। তিনি ভাবলেন যে এই অবস্থায় উনি আর বেঁচে থাকতে পারবেন না। উনি বুঝতে পারছিলেন কোনো কিছু একটা তার মুখের কাছে চলে আসছে। উনি খুব বাজে গন্ধ পেতে শুরু করলেন। ঠিক যখন ওনার সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন ওনার কানের কাছে এক বিকট আওয়াজ হলো, যেন কেন কিছু বিস্ফোরিত হয়েছে বা ফেটে গিয়েছে। আফজাল ভাইয়ের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। ওনার শরীর অবশ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল এবং তিনি জ্ঞান হারালেন। আফজাল ভাই জানেন না তিনি সেখানে কতক্ষণ বেহুশ হয়ে পড়েছিলেন। সেই অন্ধকার ঘরে সময় যেন থমকে গিয়েছিল। যখন ওনার সেন্স ফিরে এলো, তখন সবার আগে উনি নিজের শরীরের প্রচন্ড ওজন আর ব্যথা অনুভব করলেন। তিনি চোখ খোলার চেষ্টা করলেন, কিন্তু চোখের পাতাগুলো যেন আটকে গেছে। মাথার ভেতরে অসম্ভব যন্ত্রণা। মনে হচ্ছিল অনেক দূর থেকে মানুষজন ফিস ফিস করে কথা বলছে। উনি ধীরে ধীরে আওয়াজগুলো পরিষ্কার শুনতে পেলেন। উনি শুনতে পেলেন আইরিন আপুর কণ্ঠস্বর খুব আতঙ্কিত এবং কান্না জড়িত গলায় ডাকছিল, আফজাল, শুনতে পাচ্ছ? তুমি চোখ খোলো। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? কি হয়েছে তোমার? তিনি অনেক কষ্টে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চোখ খুললেন। ওনার চারপাশের বাড়ির সবাই গোল হয়ে দাঁড়িয়ে। ওনার 3 ছেলে, মেয়ে, আইরিন আপু আর বোন ঝুমা, এমনকি 2-1 প্রতিবেশীও সেখানে ভিড় করেছিলেন। সবার চোখে মুখে চরম আতঙ্ক। আফজাল ভাই উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু শরীরে কোনো দম পাচ্ছিলেন না। ঝুমা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ভাইয়া, তুমি কি ঠিক আছো? কি হয়েছে তোমার? আফজাল ভাই কিছু বলতে চাইলেন, কিন্তু বলতে পারলেন না। আইরিন আপু ওনার শাড়ির আঁচল ভিজিয়ে খুব আস্তে আস্তে আফজাল ভাইয়ের মুখ মুছে দিচ্ছিলেন। আফজাল ভাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। আফজাল ভাই হাত দিয়ে সম্পূর্ণ মুখ স্পর্শ করলেন ওনার হাতের তালুতে রক্ত। ওনার গালে, কপালে, গলায় ভারী কিনো আঁচড়, যেন কোনো হিংস্র পশু বা ধারালো নখ ওনার শরীরে আঁচড় দিয়েছে। সেই ক্ষতগুলো তীব্র জ্বালা পোড়া করছিল। এভাবেই দিনটা কেটে যাচ্ছিল। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, কিন্তু আফজাল ভাইয়ের অবস্থার কোনো উন্নতি নেই।
তিনি কাউকে কিছু বলতেও পারছিলেন না। ওনার মনে হচ্ছিল কথা বললেই সেই জিনিসটা আবার ফিরে আসবে। আইরিন আপু খুব চিন্তিত হয়ে আফজাল ভাইয়ের শ্যালক আলীকে ফোন করলেন এবং দ্রুত আসতে বললেন। আলী ভাই আফজাল ভাইয়ের কলিগ ছিলেন এবং খুব বুদ্ধিমান মানুষও ছিলেন। আলী ভাই আসার পর যখন আফজাল ভাইকে এই অবস্থায় দেখলেন, উনি রীতিমতো শকড। আফজাল ভাইয়ের মতো তাগড়া একটা মানুষের এই অবস্থা কিভাবে হয়? আফজাল ভাইয়ের গায়ে হাত দিয়ে আলী ভাই দেখতে পেলেন প্রায় অনেক জ্বর। থার্মোমিটারে মাপা হলে দেখা যায় 104 ডিগ্রি। আলী ভাই ওনার কাঁধে হাত রেখে বললেন, আফজাল ভাই কি হয়েছে? চুপ করে আছেন কেন? কালকে রাতে কি চোট ঢুকছিল নাকি? আফজাল ভাই নীরবে তাকিয়ে রইলেন। ওনার চোখে এমন আতঙ্ক ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। আলী ভাই বাড়ির সবার কাছ থেকে ডিটেইলস শুনলেন। ঝুমা এবং আইরিন আপু শুধু এটাই বলতে পারলেন যে ওনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্টোর রুমের দরজা খোলা এবং আফজাল ভাইকে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছিলেন। রাত যখন গভীর হচ্ছিল, আফজাল ভাইয়ের জ্বরের ঘোরে প্রলাপ বকা বাড়ছিল। তিনি কখনো বিড়বিড় করে বলছিলেন, ওরা ওটা আসছে, ওরা আসছে, দরজা বন্ধ করো, দাঁত সাদা, আসছে। আলী ভাই শেষমেশ সিদ্ধান্ত নিলেন যে ডাক্তার বা হসপিটালে এখানে কোনো কাজ হবে না, অর্থাৎ মেডিকেল সায়েন্সের এর কোনো ব্যাখ্যা হয়তো বা হতে পারে না। উনি বললেন, এখন অনেক রাত হয়েছে, কালকে সকালবেলা আমি তল্লাটের সব থেকে বড় হুজুরের মসজিদ থেকে ধরে আনবো। আমার মনে হইতেছে আফজাল ভাইয়ের উপরে খারাপ কোনো বাতাস বা কিছু আসর হইছে। সেই রাতে বাড়ি থেকেও ঘুমালো না। আইরিন আপু সারা রাত ওনার হাজবেন্ডের শিয়রে বসে কোরআন তিলাওয়াত করলেন। বাচ্চারা ভয়ে এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। আফজাল ভাইয়ের মনে হচ্ছিল তিনি এক অদ্ভুত ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন। পরদিন সকালে তিনি যখন চোখ খুললেন তখন দেখলেন শরীরটা কিছুটা হালকা লাগছে, কিন্তু দুর্বলতা কাটেনি। ঝুমা ফ্লোরে জায়নামাজ বিছিয়ে তসবি পাঠ করছিল। ভাইকে নড়তে দেখে সে দৌড়ে কাছে এলো, স্টিলের গ্লাসে করে পানি খাওয়ালো। পানিটুকু গলায় নামার পর আফজাল ভাই প্রথম কথা বললেন, আলী কই? আলী কি এসেছে? কিছুক্ষণ পর আলী ভাই রুমে ঢুকলেন। সাথে নিয়ে এলেন একজন বয়োজ্যেষ্ঠ হুজুরকে। ওনার নাম মাওলানা ইব্রাহিম। ওনার বয়স হয়েছে, সাদা দাড়ি, পরনে সুন্নতি লেবাস। ওনার চেহারায় এক ধরনের নুরানি জ্যোতি ছিল যা দেখলেই মনে সাহস আসে। উনি রুমে ঢোকার পরেই পরিবেশটা কেমন যেন শান্ত হয়ে গেল। হুজুর আফজাল ভাইয়ের পাশে বসলেন, ওনার হাত ধরে নাড়ি পরীক্ষা করলেন, তারপর খুব নরম সুরে জিজ্ঞেস করলেন, বাবজান ভয় পায়েন না? আপনাকে জিজ্ঞাই, আপনি আমার কন্ত কি হইছে? এটা কি ছিল আসলে? আফজাল ভাই কাঁপা কাঁপা গলায় সব খুলে বললেন। সেই মাঝরাতে ঢোকা, দরজার ওপাশের কান্না, রুমের লাইট নিভে যাওয়া, সেই অবয়ব সব কিছু বললেন। সব শুনে হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ রইলেন, তারপর গম্ভীর গলায় বললেন, এইটা কোনো সাধারণ ঘটনা না, এটা তো পুরাতন কিছু একটা মনে হইতেছে। আচ্ছা দেখি। তিনি পকেট থেকে ছোট্ট একটা কিতাব বের করে দোয়া এবং আয়াত পড়তে লাগলেন। পড়ার এক ফাঁকে তিনি আলীকে বললেন, বাবার চোখে একটা কাপড় বাঁধা দাও তো, সে যেন কিছু দেখতে না পারে। আলী ভাই তাই করলেন। আফজাল ভাইয়ের চোখে কাপড় বাঁধার প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। হুজুর উচ্চস্বরে রুকিয়া বা কোরআনের আয়াত পড়তে লাগলেন। আফজাল ভাই অনুভব করছিলেন ওনার শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। কখনো প্রচন্ড গরম লাগছে, আবার কখনো হাড় কাঁপানো শীত। এক পর্যায়ে ওনার মনে হলো বুকের ওপর থেকে বিশাল কোনো পাথর নেমে গেল। তিনি লম্বা একটা নিঃশ্বাস নিলেন। হুজুর বললেন, এবার কাপড়টা খুলে ফেলাও। চোখ খোলার পর আফজাল ভাই নিজেকে অনেকটাই হালকা অনুভব করলেন। হুজুর আলীকে বললেন, ওই কালো কাপড়টা রান্নাঘরের চুলায় গিয়ে পুড়ায় ফেলাও, আর খবরদার ছাইগুলো যেন কারো গায়ে না লাগে বা ছাই যেন কেউ পারা না দেয়। এরপর হুজুর উঠে দাঁড়িয়ে আবার বললেন, এই সমস্যার মূলে যাইতে হইলে আমার ওই স্টোর রুমটাতে যেতে হইব। সবাই পিছিয়ে গেল, কিন্তু হুজুর অভয় দিলেন। তিনি হাতে একটি তসবি এবং ছোট কোরআন শরীফ নিয়ে সেই অভিশপ্ত রুমের দিকে এগোলেন। তিনি সবাইকে নির্দেশ দিলেন যে কেউ যেন ভেতরে আসে। হুজুর ভেতরে ঢুকলেন এবং দরজাটা চাপিয়ে দিলেন। বাহিরে দাঁড়িয়ে আফজাল ভাই, আলী ভাই এবং পরিবারের সবাই অপেক্ষা করতে লাগলো। ভেতর থেকে হুজুর ভরাট গলায় কিছু কথা বলছিলেন। তিনি খুব জোর গলায় আজান দিচ্ছিলেন এবং কিছু সূরা পাঠ করছিলেন। মাঝে মধ্যে ভেতর থেকে ধপাস ধপাস খটখট শব্দ আসছিল। প্রায় 40 মিনিট পর দরজা খুলে হুজুর বেরিয়ে এলেন। ওনার কপালে ঘাম, মনে হচ্ছিল কোনো যুদ্ধ করে ফিরেছেন। তিনি সবার সামনে হাত মেলে ধরলেন, বললেন,
এই যে দেখো, এই জিনিসটাই সব শক্তির মূল, সব নষ্ট এটার জন্যই। এটা তো একটা কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর তাবিজ। সবাই অবাক হয়ে গেল, ওনাদের বাড়িতে ব্ল্যাক ম্যাজিক কে করবে? হুজুর ব্যাখ্যা করলেন, এটা তোমাদেরকেও করে নেই। এই তাবিজটা অনেক বছর আগে হয়তোবা এই বাড়ি তৈরির সময় কেউ মাটির নিচে বা দেয়ালের কোনো ফাটলে গাইতে রাখছিল। এতদিন সুপ্ত অবস্থায় আসছিল, কোনো কারণে হয়তোবা বাইরে গেছে বা কেউ হয়তো ফালাই দিছে ভুলে। এই কারণে এই ঝামেলাটা স্টার্ট হয়েছিল। এই ঘটনার পর আফজাল ভাই এবং ওনার পরিবার আর এক মুহূর্তের জন্য সেই বাড়িতে থাকার সাহস পাননি। যদিও হুজুর তাবিজটি নষ্ট করে দিয়েছিলেন এবং বাড়িটি বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তারপরে ওনাদের মনে আর সাহস ছিল না। আলী ভাই এবং আফজাল ভাই মিলে দ্রুত অন্য এলাকায় শহরে ভালো একটা বাসা ভাড়া করলেন। ওনাদের পৈতৃক ভিটা ছেড়ে ওনাদের চলে যেতে হলো। আজ অনেক বছর পার হয়ে গিয়েছে। আফজাল ভাইয়ের বাচ্চাটা এখন বড় হয়েছে, ওনার ক্যারিয়ারে উন্নতি সাধন হয়েছে, কিন্তু সেই রাতের স্মৃতি আজও মাঝে মাঝে তাকে তাড়িয়ে বেড়ায়। আজও গভীর রাতে জানালার বাহিরে আফজাল ভাই যদি কোনো বেড়ালের ডাক শুনেন, উনি চমকে ওঠেন। বিজ্ঞানের কাছে হয়তো এটার ব্যাখ্যা আছে, কিন্তু আফজাল ভাই এটার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। উনি আমাকে এই ঘটনাটা এই পর্যন্তই বলেছেন। আমি জানি না ঘটনাটা আপনাদের কতটুকু ভালো লেগেছে বা আনন্দ দিতে পেরেছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি ভালো ঘটনা আপনাদের জন্য কালেক্ট করার জন্য। তারপরেও যদি ভালো না লাগে, আই এম রিয়েলি সরি। ভালো লাগলে আপনাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এত রাতে এই পথে সে কার অপেক্ষায়? পড়তে শুরু করলাম সিনথিয়ার ডায়েরি। হোটেলের রুমে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে কেউ। পানির বরজ থেকে শহরের ঝলমলে রাস্তায়, গলির রিকশায় ঘুরে বেড়াচ্ছে ছায়া মানুষেরা। তাদের কেউ কেউ আমাদের অজান্তেই হয়ে ওঠে মৃত্যুদূত। আমি অশরীরী, দেখতে পাবে না কবু। এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তবু? ভূত.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আদাব। সত্যি বলতে আমি আপনাদের নিয়মিত শোনার সময় পাই না। 2012 সাল যখন নিজের ফোন ছিল না, তখন থেকেই ট্রাই করতাম কোনোভাবে ফোন ম্যানেজ করে ভূত এফএম শুনব। এখন আমি চাকরি প্রার্থী, তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে চেষ্টা করি ভূত.com-এর সাথে থাকার। আশা করি আপনি এবং এই প্রোগ্রামের সাথে যুক্ত সকলে ভালো আছেন। আমার নাম প্রকাশ করছি না। আমি বর্তমানে পুরান ঢাকাতে বসবাস করছি। আজ যে ঘটনার কথা বলবো সেটা আমার বাবার সাথে আজ থেকে প্রায় 28 থেকে 30 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সময় নষ্ট না করে আমি সরাসরি ঘটনায় যাই। বাবার ভাষায় বলছি। আমার নাম রতন, ছদ্মনাম। বাড়ি যশোরের প্রত্যন্ত এক গ্রামে। ঘটনা যখন ঘটে আমি শহরের এক পলিটেকনিক্যালে পড়তাম আর ছুটিতে বাড়ি যেতাম। একবার গ্রামে একটা সংকট দেখা দিল। আমাদের চিঠি দেয়া হলো যে এই গ্রামে ডাকাত আসবে। যারা জানেন না তাদের সুবিধার্থে বলি, অনেক আগে আমাদের দিকে এই প্রচলন ছিল যে ডাকাত বা ঘরে ঘরে চোরের আনাগোনা হলে তারা আগেই চিঠি দিত। এটা এক ধরনের ওপেন চ্যালেঞ্জও বলা যায়, যেখানে প্রশাসন নিশ্চুপ থাকত। এই পরিস্থিতিতে সাধারণত গ্রামবাসীরা সবাই মিলে একটা সমাধান বের করত। আমাদের গ্রামেও সেটাই হলো। সমাধান স্বরূপ বলা হলো, যত যুবক ছেলে আছে তারা প্রতি রাতে ছোট ছোট দল বেঁধে লাঠি, রামদা আরও যা যা অস্ত্র আছে সবকিছু নিয়ে টহল বা পাহারা দেবে। আমি যেহেতু শহরে থাকি, তাই আমি শুধু ছুটির দিনে বাড়ি যেয়ে পাহারা দিতাম। তো যেদিনের কথা বলছি, সেইবার আমি বাড়িতে এসেছি একটু লেটে, মানে প্রায় 15 দিন পর। এসে তো আমি অনেক এক্সাইটেড। রাতের খাবার খেয়েই আমার বাবার রেখে যাওয়া লোহার রড, একটা রামদা এবং নিজের কাস্টমাইজড একটা পাওয়ারফুল টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লাম।
বলতে একটু লজ্জা লাগলেও বলি, এই এক্সাইটমেন্টের কারণ ছিল যারা পাহারা দিত তারা সাধারণত কয়েক প্যাকেট বিড়ি বা সিগারেট সাথে রাখত। এখন না খেলেও তখন উঠতি যুবক খুব আগ্রহ করে সে সব খেতাম আর কি। তো এই নেশা আর আড্ডাটাই আমার আসল চাওয়া। স্বাভাবিকভাবেই তখন আমাদের গ্রামে অনেক বেশি বাঁশঝাড়, জঙ্গল আর পানির বরজ ছিল। আমি হাঁটতে হাঁটতে কাছাকাছি পাহাড়ের পয়েন্টে, মানে যেখানে পাহারা দিয়ে এসে সবাই জড়ো হবে, সেখানে যাই। গিয়ে দেখি কেউ নেই। ভাবলাম হয়তো পরের পয়েন্টে বাকিদের সাথে সবাই আড্ডা দিচ্ছে। যথারীতি আমি তাই পরের পয়েন্টে গেলাম। ওমা, এখানেও কেউ নেই। গেল কোথায় সব? একবার ভাবলাম ফিরে আসি, যেহেতু রাত হয়েছে, আনুমানিক 10টা তো বাজেই। তখন 10টা মানে অনেক রাত আমাদের জন্য। তবুও ওই বিড়ির নেশা আমাকে টানতে থাকলো। ভাবলাম আরও কতটা হেঁটে দেখি, কাছে তো 2 হাত সমান দা আর লাইট আছেই। বলে রাখি, আমি বরাবরই একটু সাহস ছিলাম ছোট থেকেই। তো যা হয় আর কি, নিজের পণে এগিয়ে যেতে যেতে কয়েকটা বাঁশঝাড় আর বরজ পেরিয়ে এসে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। কিন্তু এখনো কারো দেখা নেই। এবার আমার একটু গা ছমছম করে উঠল। আমার ডান সাইডে একটু দূরে যে বরজ, সেটা একটা জমি অপেক্ষায় 1 মিটার নিচু জমিতে। এই জমির বাউন্ডারিতে একটা বড় গাছ আছে, যার ডালপালা উভয় দিকেই বর্ধিত। তো এই বরজের যারা মালিক, তারা তখন আমাদের গ্রামের এক ঘরে করে দেয়া পরিবার ছিল। মানে তাদের কোনো কার্যক্রম গ্রামের নিয়মের বাইরে যাওয়ার কারণে গ্রামের কেউ তাদের সাথে মিশত না। এটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। তাদের পরিবারে আমার চেয়ে একটু বড় 2 ভাই আছে, রূপু আর নীলু, যাদের চিনি কিন্তু কথা বলি না আর কি। তো এদিক ওদিক কাউকে না দেখে ওই এক ঘরে করে দেয়া পরিবারের বরজের দিকে লাইট ধরি। দেখি 2 ভাইয়ের ছোট ভাই নীলু সেই গাছের নিচে বসে আছে। বুঝলাম সে বরজ পাহারা দিচ্ছে। তো তার গায়ে সাধারণ কাপড় আর গলায় লাল রঙের গামছা। আমার দিকে পিঠ দিয়ে বসে আছে, মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে কিছু একটা করছে। আমার লাইটের আলো পড়ায় সে সেই গাছের গোড়া থেকে লাফ দিয়ে নিজের জমিতে চলে গেল। জমিটা বেশ নিচু হওয়ায় তাকে আর দেখতে পেলাম না। যাই হোক, তাকে দেখে একটু সাহস পেলাম। কথা বলি না বলি, পরিচিত কেউ তো। এবার আর আমার সেখানে একা দাঁড়াতে ইচ্ছে করল না। আমি পেছন ফিরে আসতে থাকলাম। ফাঁকা জায়গা পেরিয়ে একটা বরজের ডান সাইডের রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ শব্দ শুনলাম। আমার পেরিয়ে আসা বরজের অংশে কেউ বেঁধে রাখা কঞ্চিতে কোপ দিচ্ছে আর টেনে টেনে কঞ্চিগুলো বের করে ফেলছে। আপনারা জানেন যে বরজে পানের গাছগুলোতে এই কঞ্চি জড়িয়েই পানগুলো বেড়ে ওঠে। আর চোর চুরি করলে ওই বেঁধে রাখা কঞ্চি কেটে পানগুলো চুরি করে নিয়ে যায়। তো শব্দ শুনে আমি স্পষ্ট বুঝলাম এই বরজে চোর এসেছে। আজ হয়তো পাহারা নেই, সেই সুযোগে চুরি করছে। আমি তাই ঘুরে যেয়ে আমার লাইটের আলো সরাসরি সেই বরজে ফেলি। সাথে সাথে শব্দ থেমে গেল। একটু দেখার চেষ্টা করি, কিন্তু কোথাও কোনো কঞ্চির মাথা বা হেলানো কঞ্চি কিছুই চোখে পড়ে না। যেন কিছুই হয়নি, হয়তো ভুল শুনছি ভেবে সামনে এগোতে থাকি। আবারও 2 পা যেতেই একই শব্দ, কিন্তু লাইট ধরলে কিচ্ছু নেই। আমি যত সামনে যাই, কেউ যেন কোপ দিয়ে কঞ্চি কাটতে কাটতে পাশের বরজ দিয়ে এগোচ্ছে। সে আমার চলার সাথেই কিছুটা দূরত্ব বজায় রেখে সমান স্পিডে পার হচ্ছে বরজের মধ্য দিয়ে। এবার আমি একটু ঘাবড়ে যাই। মনে মনে ভাবতে থাকি, এটা নিশ্চিত চোরের কাজ, কিন্তু একা ভেতরে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু লাইট ধরলে কোথাও বরজ নড়ছে না, কোথাও কাটা কিছুও দেখছি না, মানুষও তো দেখছি না। কি করে হচ্ছে তাহলে? তাও একটু সাহস পাই এই ভেবে যে নীলুদা তো পিছনের বরজেই আছে পাহারায়, কিছু হলে অন্তত ডাক দেয়া যাবে। বরজটা কোনোভাবে পার হয়ে এসে বাঁশঝাড়ের কাছে আসি। এবার আমার সামনে বাঁশঝাড়, যেটা বরজের উল্টো দিকে পড়ে, সেই বাঁশঝাড়েও একই শব্দ। কেউ যেন কোনো বাঁশের গোড়ায় কোপ দিচ্ছে আর বাঁশ ফেলে দিচ্ছে। আমি এবার ভাবলাম, এখন আবার বাঁশঝাড়ে চোর আসলো নাকি ভেবে এবার ঝাড়ের দিকে আলো ধরলাম। যথারীতি এবারও কোথাও কোনো নড়াচড়া শব্দ কিচ্ছু নেই। প্রতিটি শব্দই আমার থেকে 50 থেকে 60 গজে দূরে হচ্ছে, আর লাইট ধরলে সব ঠান্ডা। ভাবলাম যে যেই চোর বরজে ছিল, তার পক্ষে এত দ্রুত আমাকে টপকে লাইটের সামনে না এসে রাস্তা পার হয়ে এতটা সামনে যাওয়া সম্ভব নয়। তাহলে এক হতে পারে যারা এসেছে তারা গ্রুপে এসেছে, নইলে এই নইলেতে এসে থমকে গেলাম। আমি যত জোরে শব্দ শুনছি তাতে পুরো বাঁশঝাড় তোলপাড় হওয়ার কথা, নইলে বরজ পুরোটা নড়ার কথা, কিন্তু শব্দ হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না।
এটা কি স্বাভাবিক? এতক্ষণ হালকাভাবে নিলেও এবার আমার হঠাৎ প্রচণ্ড ভয় করতে শুরু করলো। আমি এক হাতে রামদাটা শক্ত করে ধরে আগে পিছে ঘোরাতে থাকলাম, অন্য হাতে লাইটটা নিয়ে মাথার ওপরেই আলো ধরে এগোতে থাকলাম। মনে মনে ভাবছি, আলো পড়লে যদি না দেখা দেয় তবে আলো আমার মাথার ওপরেই থাকবে, আর অন্য হাতে লোহা তো আছেই। মানুষ হলে 2 হাত লম্বা রামদা দেখলে অন্তত সহসা আক্রমণ করবে না। আমি জোর পায়ে হাঁটতে হাঁটতে বাঁশ ঝাড় পেরিয়ে কাশবনের মাঠে এসে পড়ি। ফিল করতে পারি আমার পেছনে ঘন কোনো অন্ধকার ঘনীভূত হয়ে এগুচ্ছে। ফিরে দেখার সাহস হয়নি, কিন্তু খুব করে মনে হচ্ছিল পেছনের বাতাস অনেক ভারী, যেন যে কোনো সময় ঘন অন্ধকার আমাকে গ্রাস করবে। কাশবনে যেন আমি একা নেই, কিন্তু যারা আছে আমি তাদের উপস্থিতি বুঝছি মাত্র। আমার সাথে, আমার পেছনে, সর্বত্র। আমি দ্রুত পায়ে 20 মিনিট হেঁটে বাড়ির কাছাকাছি আসলে এক কাকার সাথে দেখা হলো। এতক্ষণ পরে একটু দম নেবার সময় পেলাম। কাকা জানতে চাইল আমি হাঁপাচ্ছি কেন, কোথায় ছিলাম। পাহারা দিতে বের হয়েছি শুনে সে বলে, আজ নাকি কোনো পাহারাই নেই, পাশের গ্রামে যাত্রা হচ্ছে, সবাই সেখানে। যেহেতু আমি আজই এসেছি তাই আমি এটা জানতাম না। তো কাকা বলে, তুমি একা একা কতটা গিয়েছিলে এত রাতে? উত্তরে বললাম, ওই রূপু নীলুদের বড় জবধি। নীলুদা একাই বসেছিল বড় গাছটার নিচে, সে চলে গেলে আমিও চলে এসেছি। কি বলছো কি? নীলু বসেছিল? কিভাবে? সে তো বরজের পাশের ওই বড় গাছটাতেই 1 সপ্তাহ আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। দড়ি ঠিক না, ওর যে ওই লাল গামছাটা আছে, ওই সেটা দিয়েই ফাঁস দিয়েছিল। আমি থমকে যাই। এক ঘরে করা পরিবার, তাই নীলুদার মৃত্যু নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই, যার জন্য আমাকেও কেউ জানায়নি। তাহলে সে কে ছিল? ছোট থেকে দেখে আসা নীলুদাকে তো ভুল দেখার সম্ভাবনা নেই। অতঃপর সেই কাকা আমাকে সাথে করে বাড়ি নিয়ে আসেন। পরের দিনই আমি আবার শহরে চলে যাই। এটাই ছিল আমার বাবার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমি মিনিমাম 10 বার এই ঘটনা শুনেছি, আর প্রতিবারই সেই রাতের অন্ধকারে নিজেকে একা একা কল্পনা করে শিহরিত হয়েছি। আপনাদের কতটা ভয় লাগবে জানি না, আমি গুছিয়ে লিখতেও পারি না। আসলে যা সত্য, বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। আর অনেক ঘটনা আছে, যদি আপনাদের এটা ভালো লাগে আমি লিখে পাঠাবো। ধন্যবাদ ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমার নাম্বার দিয়ে রাখছি, যদি ঘটনাটি সিলেক্টেড হয় মেসেজ দিয়ে রাখবেন। আমার জন্য সকলে দোয়া করবেন। আদাব। এই বলেই তিনি তার নাম, ঠিকানা সবকিছুই দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। আপনি চমৎকার লিখেছেন। আপনার পাঠানো এই ঘটনাটি পড়ার সময় আমিও সত্যি হারিয়ে গিয়েছিলাম সেই পানের বরজে, বাঁশঝাড়ের আশেপাশে। আর একটা কথা খুব ভালো লাগলো, আপনি বলছেন যে যা সত্য বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। চমৎকার বলেছেন, এভাবে আসলে ভেবে দেখিনি কখনো। থ্যাংক ইউ সো মাচ। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই চমৎকার ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও পাঠাবেন। যারা শুনছিলেন তাদেরকেও ধন্যবাদ, এবং যদি এই ঘটনাটি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা শেয়ার করবেন আপনাদের কাছের মানুষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। লেখাপড়ার চাপে, সময়ের অভাবে লেখা হয়ে ওঠে না। যেহেতু ঘটনাটি সাম্প্রতিক কালের সত্য একটি ঘটনা, তাই আজ অনেক কষ্টে সময় বের করে লিখে ফেললাম। ঘটনাটি সিরাজগঞ্জ জেলা সদরে ছনগাছা ইউনিয়নের ডিগ্রিপাড়া গ্রামের কবরস্থানের একটি লাশের ঘটনা। আমাদের বাড়ি থেকে একটু দূরে এক বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ছেলে আব্দুল মোমিনের সাথে তার বাবার ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই, মেজ ভাই ও তার বাবা মিলে আব্দুল মোমিন কাকাকে মারপিট করে গুরুতর আহত করে। ধীরে ধীরে মোমিন কাকার স্বাস্থ্যের অবনতি হলে 3 দিন পর শুক্রবার মোমিন কাকার সেই বড় 2 ভাই ও তার স্ত্রী মিলে মোমিন কাকাকে হাসপাতালে নিয়ে যায়। আমরা জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই শুনতে পাই মোমিন কাকা হাসপাতালে মারা গেছে। এদিকে পুরো গ্রাম সহ আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ে বাবা ও বড় ভাই মিলে ছোট ছেলেকে মেরে ফেলেছে। বাদেশা জানাজার সময় দেয়া হয়, কিন্তু জানাজার একটু আগে হত্যার তদন্ত করার জন্য পুলিশ আসে।
এবং তদন্ত শুরু করে দেয়। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। যেহেতু রাত, তার উপর আইনি ঝামেলার জন্য জানাজা করতেও সময় লাগছিল, তাই এলাকাবাসীরা বাড়ি চলে আসে। এদিকে মমিন কাকার স্ত্রী ও তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মামলা না করে পারিবারিকভাবে মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে গুটি কয়েকজন মানুষ রাত 1টার দিকে মমিন কাকার জানাজা সম্পূর্ণ করে কবরস্থানে দাফন করে। কবরস্থানের পাশ দিয়েই গ্রামের ভেতরের রাস্তা। বলে রাখা ভালো, কবরস্থানের 3 পাশে বাউন্ডারি করা এবং রাস্তার সাথে কবরস্থানের বাউন্ডারির পাশ দিয়েই সবার বাড়িঘর। তাই কবরস্থানের 3 দিকে প্রচুর রঙিন লাইট লাগানো। খুবই সুন্দর, পরিপাটি পরিষ্কার একটা কবরস্থান। গ্রামের মুরব্বীরা মিলে মমিন কাকার স্ত্রীকে সঠিক বিচার দিতে ব্যর্থ হন। তখন মমিন কাকার স্ত্রী আইনি পদক্ষেপ নিলে দাফন করার 41 দিন পর 24শে আগস্ট বৃহস্পতিবার পুলিশ এসে লাশ উত্তোলনের কাজ শুরু করে। সাথে সাংবাদিকও আসে। কবর থেকে লাশ উঠানোর কথা শুনে অল্প সময়ের ব্যবধানেই আশেপাশের 10 থেকে 12 গ্রামের উৎসুক শত শত জনতায় ভরে যায় কবরস্থানের ভেতরে থাকা মসজিদের বাইরের অংশ এবং আমাদের বাড়ির আশেপাশের রাস্তা। ছেলে মেয়ে ময় মুরব্বী সকল শ্রেণীর মানুষে ভরে ওঠে কবরস্থানের বাউন্ডারির বাইরের অংশ। লাশ উঠানোর সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। যেহেতু দাফনের 41 দিন পার হয়েছে, তাই লাশ অর্ধগলিত। চোখ দুটো নষ্ট হয়ে গেছে, শরীর থেকে চামড়া খসে ঝুলে পড়েছে এবং শরীরের অনেক অংশ মুচে গলে খসে গেছে। মাংস পচার বোটকা গন্ধে চারিদিক ভরে যায়। এরপর লাশ পলিথিন দিয়ে পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে ভ্যানে করে নিয়ে চলে যায়। পরের দিন দুপুরের পর এসে অন্য জায়গায় নতুন কবর করে পলিথিনে পেঁচানো অবস্থায় ভ্যান থেকে কবরে ফেলে দেওয়া হয়। কোনোভাবে মাটি চাপা দিয়ে পুলিশ ও মর্গের লোক চলে যান। মূল ঘটনা শুরু হয় লাশ দাফনের 2 দিন পর থেকে। কবরস্থানে যেহেতু সবার বাড়ি আশেপাশে, তাই তখন সবাই একটু ভয় পেতে শুরু করে। আমাদের বাড়ির সাথেই পাশের এক বাড়ির সম্পর্কে কাকা হন। কাকা কাজের সুবাদে বাড়ির বাইরে থাকেন। বাড়িতে চাচি আম্মা একাই থাকেন। বলে রাখা ভালো, চাচি আম্মা অন্তঃসত্ত্বা ছিলেন। প্রথমবার তিনি গর্ভবতী হয়েছেন, তাই ভয়ে তার স্বামীকে বাসায় আসতে বলেন। তো ওনার স্বামী হাতের কাজ সেরে পরদিন রাতে আসবে বলে জানায়। তো পরদিন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে পড়ে, তবুও তার স্বামী বাড়িতে আসে না। আসতে দেরি হচ্ছে দেখে চাচি আম্মা তার স্বামীর নাম্বারে ফোন দিলে নাম্বার বন্ধ পায়। এদিকে চাচি আম্মা রাত জেগে স্বামী আসার অপেক্ষায় শুয়ে থেকে টিভি দেখছিলেন। হঠাৎ রাত তখন প্রায় 12:30 বাজে। বাইরে কবরস্থানের সামনাসামনি তাদের গেট কেউ নক করছে এবং চাচি আম্মার নাম ধরে 2 বার ডাক দিল। তো ডাক শোনা মাত্র স্বামীর জন্য চিন্তিত হয়ে অপেক্ষায় থাকা চাচি আম্মা খাট থেকে তাড়াহুড়ো করে উঠে দরজা খুলে যেই না উঠোনে বের হয়, পচা বোটকা মাংস পচা গন্ধে তার গা গুলিয়ে আসে। তবুও মুখে আঁচল দিয়ে ঢেকে যেই না বাইরের গেট খোলেন তিনি, যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন গত 2 দিন হলো দ্বিতীয়বার দাফন করা সেই মমিন কাকার পচতে শুরু করা অর্ধগলিত লাশ সেখানে দাঁড়িয়ে আছে। যেহেতু তিনি সামনাসামনি ছিলেন, তাই পোস্টমর্টম করার পর কপাল এবং বুকের মাঝ বরাবর যে সেলাই থাকে সেগুলোও তিনি দেখতে পান। তিনি এটা দেখার পরে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকেন। নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেন। চিৎকার দিয়ে সরে আসার সাহসও তার ছিল না। দাঁড়িয়ে থাকা অবস্থায় চাচি আম্মা দেখলেন সেই লাশটির অর্ধ গলিত ঝুলন্ত চামড়াওয়ালা হাত একটা কবজি শক্ত করে চাপ দিয়ে ধরে আছে এবং বলছে, পানি দে, পানি দে। এইভাবে যখন 3 বার পানি চায়, চাচি আম্মা একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তার চিৎকার শুনে আমরা সহ আশেপাশের বাড়ির কয়েকজন বের হয়ে তার গেটের কাছে গিয়ে দেখি উনি গেটের সামনে উপুড় হয়ে পড়ে আছেন। এরপর আমরা ধরাধরি করে তাকে ঘরে নিয়ে মাথায় পানি ঢালা শুরু করি। কিছু সময় পর তার স্বামী বাড়িতে এসে দেখতে পান তার স্ত্রী অজ্ঞান হয়ে আছেন। একটু পর জ্ঞান ফিরে আসে এবং চিৎকার দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি নিজের মুখে এই কথা বলেন। এরপর সবাই যার যার বাড়িতে চলে আসি। পরের দিন সকালে কান্নাকাটি শুনে তাদের বাড়ির দিকে যাই
এবং সেই কাকার মুখে শুনি সারা রাত চাচি আম্মার হালকা পেট ব্যথা শুরু হয় এবং সকালে পেট ব্যথা বেড়ে গেলে চাচি আম্মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেন পেটের ভেতরে বাচ্চা মারা গেছে। এই ঘটনার পর কবরস্থানের আশেপাশে সবাই ভীষণ ভয় পাওয়া শুরু করে। বেশি রাত হলে আর কেউ বের হয় না। তো এইভাবে 2-3 দিন যাওয়ার পরে আমাদের গ্রামের এক ইজি বাইক চালক রাতের ভাড়া শেষ করে ইজি বাইকের চার্জ, খুব সামান্যই ছিল সেই চার্জ, ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। তো কবরস্থানের রাস্তার ঠিক মাঝ বরাবর যখন তিনি আসেন, সেই মুহূর্তে ধপ করে কবরস্থানের 3 পাশের সব লাইটগুলো অফ হয়ে যায় এবং তার ইজি বাইকের চার্জ শেষ হয়ে যায়। সেই মুহূর্তে ইজি বাইকের সামনে লাইট অফ হয়ে যায় স্বভাবত কারণেই, এবং ইজি বাইকটি রাস্তায় থেমে যায়। তার মনের ভেতরে অজানা ভয় এসে বাসা বাঁধতে শুরু করে। সে তখন তার পকেট থেকে ফোন বের করে এবং দেখে যে ফোনেও চার্জ নেই। হঠাৎ খেয়াল করে চারপাশে একদম অন্ধকার জমাট বেঁধে গেছে। কারো বাড়ির কোনো আলো কবরস্থানের রাস্তায় এসে পড়ছে না। হঠাৎ ভালো করে খেয়াল করে দেখে তার চারপাশে অন্ধকারের গোমট বাঁধা এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সে তখন ইজি বাইকের ভেতরে তার আসনে গিয়ে বসে। এরপর খেয়াল করে কি যেন থপ থপ করে কবরস্থানের ভেতর থেকে গেইটের দিকে দ্রুত আসছে। হঠাৎ সেই মাংস পচা বোটকা গন্ধে ভরে যায় চারপাশ। অন্ধকারের মধ্যে দুটো আগুনের গোলার মতো লাল টকটকে চোখ সে দেখতে পায়। তার বরাবর দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তার দিকে। যেহেতু চারপাশে অন্ধকার, তবুও সেই লাশটাকে স্পষ্ট দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায়। এইভাবে থপ থপ পায়ে এগিয়ে আসতে আসতে লাশটা তার গাড়ির একদম কাছে চলে আসে এবং তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, পানি দে। প্রচণ্ড ভয়ে সে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সেই রাতেই সবার সাথে আমারও ঘুম ভেঙে যায় এবং বাইরে বের হয়ে দেখি রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সবাই তাকে গাড়ি থেকে নামিয়ে মাথায় পানি ঢালে। বাড়ি যেহেতু কবরস্থান থেকে একটু পাশেই, তাই কয়েকজন মিলে তাকে বাড়িতে দিয়ে আসে। তার জ্ঞান ফিরলে তার কাছ থেকে সেই মুহূর্তের ঘটনা আমরা জানতে পারি। সবাই মিলে এবার মসজিদের ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বলি। ইমাম সাহেব যেহেতু পাশের গ্রাম থেকে এসে নামাজ পড়ান, তাই পুরো ঘটনা তাকে খুলে বলতে হয়। সব ঘটনা শুনে ইমাম সাহেব বলেন, প্রথমবার গোসল করিয়ে দাফন করা হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার গোসল করানো হয়নি, তাই এই সমস্যা হচ্ছে। হয়তো খারাপ কোনো জিন এই লাশের সাথে চলে এসেছে। যেহেতু লাশটি অপবিত্র অবস্থায় মাটি চাপা দেওয়া, তাই এই সমস্ত ঘটনা ঘটছে। এরপর তিনি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে বলেন এবং সেই পানিতে দোয়া পড়ে ফুঁ দিয়ে তিনি মমিন কাকার কবরের ওপরে তা ছিটিয়ে দেন। এরপর থেকে আর কোনো সমস্যার সম্মুখীন হইনি আমরা। মামলা এখনো চলমান আছে। নিহতের পরিবারের আসামিরা সবাই পলাতক। এই ঘটনা আমাদের এলাকার সবাই জানে, আর আমি এর প্রত্যক্ষ সাক্ষী। কারণ ঘটনা দুটোই ঘটেছিল আমার বাড়ির সাথেই এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। কবরস্থানের সেই কবর খনন করে লাশ বের করার ভিডিও অনেকেই ফেসবুক, ইউটিউবে শেয়ার করেছেন। প্রথমে আমার একটু পরিচয় দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ সীমান্ত। তাকে জামালপুর জেলার সহসেবাড়ি থানার, গ্রামের নামটা বললাম না। ঘটনাটা একটা বিয়েকে কেন্দ্র করে। সালটা আনুমানিক 2017 কিংবা 18, সঠিক খেয়াল নেই। আমার দুঃসম্পর্কের কাকাতো ভাইয়ের বিয়েকে নিয়ে এই ঘটনাটা। তো আমার ভাইয়া একটা মেয়েকে পছন্দ করতো কলেজ লাইফ থেকেই। আমরা যতদূর শুনলাম ওই মেয়েটাও ভাইয়াকে খুব পছন্দ করত। তো তারা অনেক দূর আগে যায় সম্পর্কে তাদের। তো মেয়েটা নাকি তাকে একদিন বলে তারা বিয়ে করবে, এমনকি তার ফ্যামিলিতে যেন ভাইয়া তাদের খবর জানায়, মানে বিয়ের প্রস্তাব পাঠায়। তো যেই কথা সেই কাজ। ভাইয়া তাকে অনেক ভালোবাসে, মেয়েটাও ভাইয়াকে অনেক ভালোবাসে। ভাইয়া 7-5 না ভেবে মেয়ের বাড়িতে মানে বিয়ের প্রস্তাব পাঠালো। তো রাসেল ভাইয়া প্রথমে মেয়ের বাবা রাজি হয়নি, কিন্তু মেয়েকে অনেক আদর করে ভালোবাসি। সেই ক্ষেত্রে
একটা পর্যায়ে বিয়েতে রাজি হলো। তো ভাইয়া একটা বিষয় ক্লিয়ার করে রাখি, আমার দুঃসম্পর্কের ভাই যাকে ভালোবাসতো, যার সাথে সম্পর্ক রাখতো, তাকে নাকি একটা ছেলে পছন্দ করতো। সে কলেজ লাইফ থেকেই সেই ছেলেটা অনেক পছন্দ করতো, মানে প্রপোজালও করেছিল। তো মেয়েটা নাকি মানা করে দিছিল, তো রাজি হয়নি। তো একটা পর্যায়ে ভাইয়ের সাথে সম্পর্ক হয়, সেই হিসেবে তারা দুজন দুজনকে পোস্ট করে ভাবির যেন কেমন একটা মানে অচেনা ব্যবহার শুরু হলো, যেটা কেউ আমরা কখনো ভাবতে পারিনি যে হুট করে ভাবির এরকম আচরণ দেখা যাবে। তো আমরা প্রথমে তেমন আমলে নিলাম না, ভাবলাম নিজে বাড়ি থেকে অন্য একটা বাড়িতে আসলো, মন খারাপ থাকতেই পারে, এটাই স্বাভাবিক। তো ভাবে 2-1 দিন কেটে গেল। তো ভাইয়া একদিন আমায় এসে বলতেছে যে তোর ভাবি এরকম এরকম, আগে ছিল না, এখন হুট করে এমন হলো, কি সমস্যা? তারপর আপনার তো জানেনই, বিয়ের 3 দিন পর ফির নিতে যায়, বিয়ের ফিরনি বলে। তো এখানে যে খুব ভয়ানক, এ বাড়িতে কেউ এটা চালান করছে, কে হতে পারে? তারপর ওই যে ছেলেটার কথা বললাম যে ভাবিকে বিয়েতে মানা করছিল, তো সমস্ত কিছু বলা হলো। তো ওই ছেলেটার খুঁজে পাওয়া যায় না। আমরা গেলাম ওদের বাড়িতে, ওরা নেই, শুনলাম ওরা নাকি ঢাকায় থাকে। ঢাকা কোন জায়গা থেকে আমরা সঠিক জানি না, কিন্তু একটা পর্যায়ে তার ফোন নাম্বার নিয়ে আমরা কথা বললাম। প্রথমে সত্যিটা বলিনি, তারপর বলতে বাধ্য হলো। আমরা অনেক চাপ প্রয়োগ করলাম তার ফ্যামিলিতে। তারপর সে বলে যে সে নাকি তার উপর কালো জাদু করছে, সে যেন সংসার করতে না পারে ঠিকভাবে, আর যদি আবার সংসার করতে পারে তারপরেও তাদের ভবিষ্যতে নাকি বাচ্চা কাচ্চা আসবে না, মানে এটা এবার একটা কালো জাদু করছিল। কিন্তু ভাইয়া বিশ্বাস করেন, আমার ভাবির এমন অবস্থা হয়ে গেছিল, মানে ঠিকভাবে খেত না, কারোর সাথে কথা বলতো না, একদম একা এক ঘরের কোনায় বসে থাকতো, মানে কারোর সাথে ভালো ব্যবহার, ভালো কথা কোনো কিছুই বলতো না। যদি কেউ তাকে খাওয়ার জন্য জোর করতো, তাকে গালি দিত অকথ্য ভাষায়, নানান কিছু, অনেক কিছুই বলতো। সবাই আসলে অবাক হয়ে গেছিল যে হুট করে মেয়েটার কি হলো। তো কবির একটা সিদ্ধান্ত নেয়, একটা নির্দিষ্ট একটা রাতে তার নাকি একটা চিকিৎসা করবে। বেশ কয়েকটা জিনিসপত্র আমাদের ম্যানেজ করতে রাখতে বলে। একটা খাসি, তারপর 10 কেজি মিষ্টি, আর কি কি জানি বলছিল, এলা সঠিক মনে নেই আমার, এরকম জাতীয়। তারপর কবিরাজ আসলো, এসে তার সাথে থাকা কয়েকটা জিন মানে তার ভিতরে চালান করে দিল। আর তখন ভাবির মাঝে তার একটা জিন মানে হাজির হয়ে সমস্ত কিছু বলল যে ছেলেটা ওরকে মানে বর্তমান যে জিনটা ভাবির ওপর ভর করে আছে, তাকে অনেক বাজেভাবে তার উপরে মানে চালান করা হয়েছিল। একটা মাছ, মানে একটা জ্যান্ত একটা মাছের ভিতর বেশ কয়েকটা তাবিজ আর কি কি জানো বলে জাদুটোনা করে মাছের পেট কেটে ওটার ভিতরে দিয়ে তারপর সেলাই করে নাকি আবার নদীতে ছেড়ে দিছিল। তো সেই মাছটা কবিরাজের সেই জিনগুলো মানে উদ্ধার করতে পারেনি। আর 2টা তাবিজ তাদের বাড়ির 2 পাশের 2 কোণায় পুঁতে রেখেছিল। তো ভাইয়া তাবিজ কোন পাশে আছে তারা কেউ বলতে পারে না। তারপর অনেক কষ্টে তাবিজগুলো মানে বের করার মতো সাধ্য হলো। দেখলো এত নিকৃষ্ট ভাবে একটা মানুষকে কেউ এরকম ভাবে জাদুটনা হয়তো বা মানে খারাপ কাজে লিপ্ত করায়। তো এইটুকুই ভাইয়া, আসলে মানুষের দ্বারাই এরকম খারাপ কাজ হয় আদৌ আমরা বিশ্বাস করতাম না, শুধু আপনার স্টোরিতে শুনতাম, তারপর মানে এগুলোই বিশ্বাস করতাম, নিজের চোখে দেখিনি কখনো। কিন্তু এটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে একটু সক্ষম হলাম যে না,
যে আদৌ জাদুটোনা, জিন অথবা শয়তান বলতে কিছু আছে। আশা করি ভাইয়া ঘটনাটা সবার মাঝে শেয়ার করবেন। ঘটনাটা কতটুকু গুছিয়ে বলতে পারলাম জানি না, কিন্তু বিশেষ করে এটা 100% সত্য একটা ঘটনা। যদি ঘটনাটা কখনো সিলেক্টেড হয় অবশ্যই জানাবেন। আমি অনেক অপেক্ষায় রইব আমার ঘটনা আমি নিজ কানে শোনার জন্য। আজকে এই পর্যন্তই ভাইয়া। আমার কাছে কয়েকটা গল্প আছে আমার দাদুর কাছ থেকে শোনা আর আমার নানুর কাছ থেকে শোনা। দেখি এটাতে কেমন অনুপ্রেরণা পাই। যদি পাই তাহলে ইনশাল্লাহ সামনে আরো কয়েকটা ঘটনা আপনার কাছে শেয়ার করব। আজকে এই পর্যন্ত ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভূত.com চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। 333 নাম্বার রুমের রহস্য পাঠিয়েছেন খালিদ মাহমুদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সর্বদা ভালো এবং শুভ শক্তির পক্ষে, আর সেই ইতিবাচক বলয় থেকে কেউ অন্তত একা বা খারাপ থাকতে পারে না। আমি খালিদ সাভার থেকে বলছি। আজ যে অভিজ্ঞতার কথা আপনাদের শোনাবো তার প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী আমি নিজেই। ঘটনাটি স্টুডিওতে এসে বলা এই মুহূর্তে কঠিন, পড়ে শোনানোর জন্য অনুরোধ রইল। মূল কাহিনীতে যাওয়ার আগে প্রিয় শ্রোতা এবং রাসেল ভাইয়ের কাছে একটা বিনীত অনুরোধ। আমি খুব গুছিয়ে লিখতে জানি না, তাই আমার ভাষাগত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিজের ভেতরে চেপে রাখা এই ঘটনাটি আজ প্রথমবার প্রকাশের সাহস করছি। জানি না আমার এই লেখাটি নির্বাচিত হবে কিনা, তবে এইটুকু স্বস্তি যে অন্তত কেউ একজন তো জানবে ভয়ানক অভিজ্ঞতার সময়ের সেই কথাটা। ঘটনাটি ঘটে ঢাকায় অবস্থিত 5 তারকা একটা হোটেলে। নিরাপত্তার স্বার্থে এবং অন্যদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে আমি এখানে বাকিদের ছদ্মনাম ব্যবহার করছি। আমি সেই হোটেলের একজন টাইটেনিয়াম মেম্বার, ফলে সেখানে নিয়মিত যাতায়াত এবং দীর্ঘ অবস্থানের সুবাদে কর্তৃপক্ষের সাথে আমার বেশ সুসম্পর্ক। আমি চাই না সে সম্পর্কে কোনো চির ধরুক বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক, তাই হোটেলের নামটি অপ্রকাশিতই রাখলাম। ভূমিকা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনার বিবরণে প্রবেশ করছি। টানা 3য় দিনের মতো ঘুম নেই। ফজরের আজান শুনে অনেক সময় পেরিয়ে গেছে, অথচ চোখের পাতা এক করা হয়নি। শীতের প্রকোপ ভালোভাবে অনুভূত হচ্ছে, শরীরে একটা অদ্ভুত ক্লান্তি। একটু চোখ বন্ধ করতে চেষ্টা করলাম, কিন্তু ঠিক তখনই ফোনে কল এলো আরিফ ভাইয়ের। বাইরে যাওয়ার ডাক পড়ল। ফ্রেশ হয়ে নাস্তা সেরে তাড়াহুড়ো করে চলে গেলাম ঢাকার একটি 5 তারকা হোটেলে, যেখানে আমার রুটিন অনুযায়ী নিয়মিত যাতায়াত। লবিতে বসেই ভাইয়ের সাথে মিটিং শুরু হলো। আমি পুলের কাছে পুল ক্যাফেতে বসে পড়লাম। পানির ঝিলমিল রিফ্লেকশনে সূর্যের আলো খেলে যাচ্ছে। সাদা চামড়ার একজন ভিনদেশি তরুণী সুইমিং করছে, আর অন্য পাশে একজন বাবা তার সন্তানকে সাঁতার শেখাচ্ছেন। শীতের রোদ পুলের পানিতে প্রতিফলিত হচ্ছে, তবে মনের মধ্যে কিছু অদ্ভুত ভাবনা বারবার ঘুরছিল আমার। কয়েকদিন ধরে এলোমেলো স্বপ্ন দেখছি, অদ্ভুত, ভয়ানক। কিছুতেই বুঝতে পারছিলাম না কেন এসব স্বপ্ন আসছে, তবে স্বপ্নগুলো আমাকে ক্লান্ত করে তুলছিল। হঠাৎ খালিদ ভাই, আমার নাম ডেকে এক মুহূর্তের জন্য মনোযোগ ফিরিয়ে নিল ক্যাফের সেবক ছেলেটি। এখানে এলে নিয়মিতই আমার খোঁজ খবর নেয়। কেমন আছেন আপনি? হাসি মুখে জিজ্ঞেস করলো। তার হাসি দেখে মনটা ভালো হয়ে গেল। কিছু সময় তার সাথে গল্প করলাম। তারপর আরিফ ভাই এলে ক্লায়েন্টদের নিয়ে মিটিংয়ে বসলাম। মিটিং শেষ হতে হতে সন্ধ্যা হয়ে এলো। ক্লায়েন্টদের বিদায় দিয়ে আরিফ ভাইয়ের সাথে বসে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আজ রাতে হোটেলেই থাকবো। 333 নাম্বার রুম দেয়া হলো আমাকে। রাতের খাবার শেষ করে আরিফ ভাইকে বিদায় দিয়ে রুমে ফিরলাম। শহরের ব্যস্ততা থেকে দূরে কোথাও মনের ভেতরে এক গভীর বিষণ্ণতা দানা বাঁধছিল। গান শুনতে শুনতে কখন যে ক্লান্তিতে চোখ জোড়া লেগে গিয়েছিল
টের পাইনি। হঠাৎ গভীর রাতে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই দেখি পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার, অথচ আমার স্পষ্ট মনে আছে আমি লাইট নেভাইনি। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে আমিই বন্ধ করেছি, কিন্তু শীতের রাতে এসি চললেও আমার শরীর ঘামে ভিজে একাকার হয়ে যাচ্ছিল। ঘুরতে তখন রাত 2টার বেশি। অন্ধকারেও আমি খুব স্পষ্টভাবে অনুভব করলাম এই ঘরে আমি একা নই, কেউ একজন অতি সন্নিকটে নিঃশ্বাস ফেলছে। মনের ভুল ভেবে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সেই অস্তিত্বের উপস্থিতি যেন আরো প্রকট হয়ে উঠল। আমি এবার চোখ খুলে তাকালাম। জানালার পর্দার ফাঁক দিয়ে রাস্তার বিলবোর্ডের হালকা ঝাপসা আলো রুমে আসছিল। আমি না চাইতেই চোখে পড়ে গেল রুমে থাকা টেবিলের শেষ প্রান্তে টেবিল ল্যাম্পের পাশটা। অবিশ্বাস্য! আমি যদি জানতাম সেদিন আমি এমন এক অস্তিত্ব দেখব, কখনোই সেখানে থাকার সাহস দেখাতাম না। সেই অস্পষ্ট আলোয় টেবিলের কোনায় যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। একটি ছোট শিশু সেখানে বসে আছে। অবয়বটা অনেকটা বিদেশি শিশুদের মতো, কিন্তু দৃষ্টি ছিল বিভৎস। মনে হচ্ছিল কেউ একটি নির্জীব পুতুলকে প্রাণ দান করেছে। সে স্থির চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, দোয়া পড়ার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে একটি শব্দও বের হচ্ছিল না। মনে হচ্ছিল আমার কণ্ঠনালী কেউ চেপে ধরেছে। আতঙ্কে চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর যখন আবার তাকালাম, দেখলাম সেখানে কেউ নেই। শরীর কাঁপছিল। দ্রুত ডান দিক থেকে বাম দিকে ফিরে নাইট স্ট্যান্ডের লাইটটি জ্বালাতে গেলাম। ঠিক সেই মুহূর্তে দেখলাম পাশের সাইড টেবিলের ওপর দাঁড়িয়ে আছে এক কুৎসিত অবয়ব, একটি মানুষের ছায়া মাত্র। এবার আমার বুঝতে বাকি রইল না যে খুব অশুভ কিছু আমার সাথে ঘটছে। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলাম, দোয়া পড়লাম। এক মুহূর্তের ব্যবধানে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। প্রচণ্ড তৃষ্ণায় এক নিঃশ্বাসে 1 বোতল পানি পান করলাম। প্যারানর্মাল বিষয়গুলো আমার কাছে নতুন নয়, কিন্তু এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। তারপরে সবকিছু ঠিকঠাক লাগছিল না। সবকিছু স্বপ্ন ছিল নাকি বাস্তব ভাবতে ভাবতে শুনলাম বাইরে এক রুম থেকে লন্ড্রি ম্যানের আওয়াজ আসছে। পর্দা সরিয়ে দেখলাম বেলা হয়ে গেছে, সূর্যের রশ্মি রুমে ঢুকেছে। ঘটনা এখানেই শেষ হলে পারত। ভেবে নিতাম হয়তো দেখার ভুল বা ডিপ্রেশনের কোনো কিছু কারণে এলোমেলো দেখে ফেলেছি। তবে ঘটনা এখানে শেষ হলো না। ফ্রেশ হয়ে নিলাম। হোটেল থেকে চেক আউট করে কিছু কাজ ছিল, সেগুলো নিয়ে ব্যস্ততায় সারাটা দিন খুব সাধারণভাবেই কাটালাম। সন্ধ্যায় দেখা হলো আরিফ ভাইয়ের সাথে। এই বিষয়টি আমি যখন ভাইয়ের সাথে শেয়ার করলাম, তিনি অনেক সময় নিয়ে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, 333 নম্বর রুম? হ্যাঁ, 333। বারবার একই প্রশ্ন করল। প্রথমে বিরক্ত হলেও পরে বুঝলাম বিষয়টি স্বাভাবিক নয়। শেষ পর্যন্ত আরিফ ভাইয়ের কাছে শুনলাম আমাদের ছোট এক বোনের সাথেও 333 নম্বর রুমে একই ধরনের ঘটনা ঘটেছে। সাথে সাথে তাকে আসতে বললাম। আরিফ ভাই সিনথিয়াকে ফোন দিয়ে জরুরিভাবে নিয়ে এলেন। যদিও এটি ছদ্মনাম, ঘটনা বলার স্বার্থে এই নামটি ব্যবহার করছি। ঘণ্টাখানেকের ভেতর সিনথিয়া এসে পৌঁছালো। ভাই, আরিফ ভাই যা বলল ফোনে তা কি সত্যি? খুব আগ্রহ এবং আতঙ্কিত চেহারা নিয়ে আমাকে জিজ্ঞেস করলো সিনথিয়া। ও, তোকে অলরেডি বলে দিয়েছে আরিফ? আমি প্রশ্ন করলাম সিনথিয়াকে। এরপর বললাম, হ্যাঁ, ঘটনা সত্য। আরিফের কাছে আমিও শুনলাম তুইও নাকি এই রুমে ছিলি একা। কি ঘটেছিল সেদিন বলতো? সিনথিয়া ফোনটা বের করে আমাকে বলল, ভাইয়া, ঘটনাটি আমি লিখে রেখেছিলাম, আপনাকে পাঠিয়েছি, পড়ে নেবেন। আমি এই ঘটনার মনে করতে চাই না। এরপর গল্প গুজব করে সবাইকে বিদায় দিয়ে সেদিন রাতে বাসায় ফিরে এলাম। রাতে মনে হলো, আচ্ছা সিনথিয়ার সাথে কি ঘটেছিল সেটা জানতে ফোন বের করে পড়া শুরু করলাম। সিনথিয়া আমাকে যেভাবে লিখেছিল আমি সেভাবেই উপস্থাপন করছি। সিনথিয়ার ডায়েরি থেকে 21 ডিসেম্বর 2024। একটা দিনের শেষ আর রাতের অন্ধকারে যেন রহস্যের ছায়া নেমে এসেছিল। সেদিন হোটেলের 333 নম্বর রুমে ছিলাম।
অনেকবার এসেছি, কিন্তু কখনো এই ধরনের অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতার সম্মুখীন হইনি। তবে সেদিন কিছু অস্বাভাবিক ঘটনার সূত্রপাত হয়। সকালবেলা হোটেলে পৌঁছানোর পর দিনের রুটিন মেনে কাজগুলো শেষ করলাম। মিটিংগুলো, ফোন কলগুলো সবকিছু শেষ করে যখন রাত 12টা বাজল, তখন ক্লান্ত হয়ে পড়েছিলাম। চোখে প্রচণ্ড ঘুম। একটু পরেই ঘুমের অস্বস্তি অনুভব করায় 12:24 ফোনের রিং শুনি। আমার এক আন্টি ফোন করেছে। ঘুমের মধ্যেই ফোন ধরলাম। সঙ্গত কারণেই বিরক্ত বোধ করলাম। কিছুটা বাধ্য হয়েই কথা বললাম, আর তারপর কলটি কেটে গেল। এবার আর ঘুম আসছিল না। এরপর এদিক সেদিক ফোন করতে লাগলাম। কথা বলতে বলতে 2টার দিকে ঘুম আসলো। আমি যখন ঘুমাই সবসময় রুমের লাইট বন্ধ করে ঘুমাই। অন্ধকার ছাড়া আমার ঘুম আসে না। আমি সোফা থেকে সোজা বিছানায় চলে যাই ঘুমাতে। তবে বেশি সময় আর ঘুমাতে পারলাম না। 3:30টার বেশি হবে রাত, তখন আমার ঘুম ভেঙে গেল। স্পষ্ট শুনছি আমার রুমের ওয়াশরুমে কেউ কাপড় ধুচ্ছে। মনে হচ্ছে কেউ কাপড় কাচ্ছে। থতমত খেয়ে গেলাম। এও কি সম্ভব? তখনও প্যারানর্মাল কিছু হতে পারে মাথায় আসেনি। প্রথমে আমি ভাবলাম যে আমার আশেপাশে হয়তো কোনো রুমে এরকম ঘটনা ঘটছে। তবে শব্দটা স্পষ্ট আমার রুম থেকেই আসছিল। উঠে ওয়াশরুমের দিকে যেতেই শব্দটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। লাইট জ্বালিয়ে দেখলাম ওয়াশরুমের ফ্লোরে কিছুই নেই। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে লাইট অফ করে বিছানায় গেলাম। ভাবলাম ভুল শুনেছি। শুয়ে একাত ওকাত করছিলাম। এর মধ্যে ডান কাত হয়ে শুলাম। অনুভব করলাম আমার পাশেই কেউ একজন বাঁ কাত হয়ে শুয়ে আছে। আমি প্রথমে আতঙ্কিত হইনি। এমন ভুলভাল অনুভূতি এর আগেও হয়েছে। তবে এবার যখন ভালোভাবে খেয়াল করলাম, নিঃশ্বাস ফেললে যেমনটা অনুভূত হয় তেমন অনুভূতি হচ্ছিল। এবার একটু ভয় কাজ করা শুরু করলো। সাথে সাথে ঘুরেই দেখলাম 2টা চোখ বড় বড় আমার দিকে তাকিয়ে আছে। তবে আমার পাশে না, ঠিক দরজার পাশে থাকা ওয়াশরুমের দরজার দিকে উঁকি দিয়ে। প্রথমবার যখন এই অনুভূতি হলো, এটা যা ঘটছে সেটা যে বাস্তব, এটা আমি কল্পনাও করিনি। ভাবছি ভুল দেখেছি। আমি নিঃশ্বাস বন্ধ করে ফেললাম। আমি আবার ভাবলাম এটিও হতে পারে আমার পুরোটাই মনের ভ্রান্তি। কিন্তু অদ্ভুতভাবে আমার চোখ বন্ধ করে আমি আবার খুলতেই দেখলাম কোনো কিছুর উপস্থিতি নেই। রুমে শূন্যতা। ভয় আমাকে ঘিরে ধরল। কিন্তু সেই সময়েই আমার ফোন হাতে নিয়ে সময় দেখলাম 3:46। আমি কি ভুল দেখলাম? মনে হলো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যা দেখছি এক ধরনের বিভ্রম। তবে আমি ঘুমোতে চেষ্টা করলাম। তবুও মনে হচ্ছিল কিছু একটা ছিল যা আমাকে ঘিরে রেখেছিল। এক অদৃশ্য শক্তি যেন আমার পাশে বসে আমাকে দেখছিল। ঘুমের জন্য যখন আমি চোখ বন্ধ করলাম, সেই অদ্ভুত অনুভূতি আর গেল না। ভৌতিক গল্প শুনে আমি বড় হয়েছিলাম, তবে বিশ্বাস করতাম এই পৃথিবীতে ভূত প্রেত অশরীরী কিছুই নেই। তারপরও সেদিন আমি যে ভয়টা অনুভব করেছিলাম তা কাউকে বললে হয়তো সে বিশ্বাস করবে না। ওইটা হয়তো মনের ভুল ছিল, কিন্তু ওই রুমে যতটুকু সময় ছিলাম সেটা আমাকে এক অন্য দুনিয়ায় নিয়ে গিয়েছিল। লেখা দেখে বুঝলাম আমার আর সিনথিয়ার অভিজ্ঞতা হুবহু মিলে যাওয়ায় আমার সন্দেহ নিশ্চিত বিশ্বাসের রূপ নিয়েছে। মাঝে কয়েকটা দিন চলে গেল, ব্যস্ততা বাড়ল। হোটেলে মাঝে যাওয়া হয়নি অনেকটা সময়। হুট করে একদিন আরিফ ভাইয়ের সাথে হোটেলে একটা মিটিং অ্যাটেন্ড করতে যেতে হয়। মিটিং শেষ করতে করতে রাত প্রায় 11টার বেশি বেজে যায়। এদিকে সকাল 7টার ভেতর ঢাকার আরেকটি জায়গায় যেতে হবে। সব কিছু চিন্তা করে আমি আর আরিফ ভাই চিন্তা করলাম আজকে রাতে হোটেলেই থাকবো। দুজনে রুম বুক দেওয়ার জন্য রিসিপশনের দিকে এগোলাম। পৌঁছে দেখলাম আমাদের পরিচিত একটা লোক সেখানে রিসিপশনে আছেন। এখানকার পুরাতন স্টাফ। রেগুলার যাতায়াতের কারণে তার সাথেও ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সে রুম বুক দিতে এবং কার্ড রেডি করতে থাকে। এদিকে আরিফ বলে, আপনার সাথে কি আসলেই সেদিন ওই ঘটনাটা ঘটেছে? আমার কেন যেন বিশ্বাস হয় না এই জায়গার মতো একটা স্থানে এরকম ঘটনা ঘটতে পারে। আমি হাসি দিয়ে বলে উঠলাম, তাহলে আপনি একদিন থেকে দেখেন কি হয়, সেই অভিজ্ঞতা অর্জন করেন। আরিফ ভাই বলল, আচ্ছা, এই রিসিপশনের এই লোকটাকে জিজ্ঞেস করি তো, তিনি এরকম কোনো ঘটনা শুনেছেন কিনা। এর মধ্যেই রুমের কার্ড নিয়ে আমাদের দিকে এগিয়ে আসলো রিসিপশনের লোকটা। আরিফ ভাই জিজ্ঞেস করলেন, আপনাদের এখানে 333 নম্বর রুমে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেছে আগে পরে? লোকটা বললেন, না তো স্যার, কোনো সমস্যা হয়েছে স্যার?
আরিফ ভাই জবাব দিতে যাবেন, তখন আমি বলে উঠলাম, না, তেমন কিছু না। রিসেপশনের লোকটা এবার আমার দিকে একবার তাকাচ্ছেন, আবার পাশে থাকা তার কার্ডের দিকে তাকাচ্ছেন। আরিফ ভাই কার্ডটা হাতে নিয়ে দেখলেন 333 নম্বর রুমের কার্ড। আমাকেও দেখালেন। দেখার সাথে সাথে বুকের মধ্যে ঝিলিক দিয়ে উঠল। আরিফ ভাই কিছুটা চ্যালেঞ্জের সুরেই বললেন, চলেন তো আজ দেখি কি হয়। আমি মাথা নেড়ে সায় দিলাম। কথা বলার মতো শক্তি পাচ্ছিলাম না, কি বলবো সেটাও বুঝে উঠতে পারছিলাম না। আরিফের সাথে লিফটে উঠে সেকেন্ড ফ্লোরে গিয়ে রুমে প্রবেশ করলাম। কার্ড পাঞ্চ করতেই দরজা খুলে গেল, ভেতরে লাইট জ্বালালাম। রুমে ঢোকার পর থেকেই আমার শরীর ভারী হতে শুরু করলো। আমি সোফায় বসে হঠাৎ মনের অজান্তেই বলে উঠলাম, রুমে কেউ থেকে থাকলে আমাদের জানান, আমরা আপনার ক্ষতি করতে আসিনি। কেন এই কথাটা বললাম আমি নিজেও জানি না। কথাটা শেষ হওয়া মাত্রই ধপ করে রুমের লাইট নিভে গেল। ফোনের আলোতে দেখলাম আরিফ ভাই ভয়ে কুঁকড়ে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। 1 মিনিট পর লাইট ফিরে আসতে আমি বললাম, আপনারা কি চান আমরা চলে যাই? মুহূর্তের মধ্যে ড্রেসিং টেবিলের উপরে রাখা পানির বোতলটি ছিটকে গিয়ে সাইড টেবিলে পড়ল এবং আবার লাইট বন্ধ হয়ে গেল। আমরা আর 1 মুহূর্ত দেরি না করে করিডোরে বেরিয়ে এলাম। দেখলাম করিডোরের সব লাইট জ্বলছে, শুধু আমাদের রুমটি অন্ধকারে ডুবে আছে। রুম সার্ভিসের এক কর্মীকে ডেকে লাইট চেক করালাম, কিন্তু সে কোনো ত্রুটি খুঁজে পেল না। আমরা কথা না বাড়িয়ে নিচে ফিরে যাই। আমাদের যিনি রুমটা বুক করে দিয়েছিলেন তাকে পুরো ঘটনা খুলে বলতেই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকেন। এরপর বলেন, এই রুমটায় তেমন কোনো গেস্ট হয় না। বেশিরভাগ সময় নাইজেরিয়ার একটা গেস্ট এসে অনেক দিন করে থাকে, তার জন্য বেশিরভাগ সময় রুমটা বুকড থাকে। আপনাদের রুমটা পাল্টে দিচ্ছি স্যার, আর আমি বিষয়টা নিয়ে কথা বলবো। সেদিন রাতে সেখানে আমরা থাকি না, বাসায় ফিরে আসি। পরে হোটেলটিতে থাকা স্টাফদের কাছে শুনি এই ধরনের ঝামেলা মাঝে মধ্যেই হয়। তারাও অনেক কিছু দেখে, তাদের কাছ থেকেও অনেক কিছু শুনি। আজ আর লম্বা করব না, অন্য একদিন সকল ঘটনা পাঠাবো। কিন্তু সেই রুম নাম্বার 333-এ অদৃশ্য কিছু ছিল। আমরা কি ভুল বুঝেছিলাম, নাকি পৃথিবীর কাছে কিছু রহস্য এমনও আছে যা উন্মোচিত হবে না? এখনো সেই রাতের স্মৃতি ফিরে আসলে মনে হয় সেটা কেবল আমার এক ভয়ের কল্পনা ছিল না, এটা ছিল সেই অদৃশ্য উপস্থিতি। কাউকে বললে কখনো বিশ্বাস করবে কিনা সেটা নিয়েও চিন্তা হয়। অভিজ্ঞতার 1 বছর পর এই ঘটনাটি আপনাকে পাঠালাম। জানি না সেই রুমের রহস্য কোনোদিন উন্মোচিত হবে কিনা, তবে সেই রাতের স্মৃতি আজও আমাকে শিহরিত করে। ভূত.com-এর জন্য অনেক শুভকামনা রইল। পরের বার অন্য কোনো অভিজ্ঞতার কথা লিখব। আসসালামু আলাইকুম, খালেদ মাহমুদ। থ্যাংক ইউ সো মাচ খালিদ, আপনি ঘটনাটি পাঠিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি বলছিলেন যে আপনি ভালো লিখতে পারেন না, কিন্তু আমার আপনার লেখা পড়ে কিন্তু ভালোই লাগলো। আশা করছি ভবিষ্যতেও আপনি লিখবেন, আমাদেরকে ঘটনা পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি ইয়াকুব ফকির, 5 আড়াইহাজার, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। বর্তমান লোকেশন মালদ্বীপ। আমি প্রায় প্রতি রাতেই ভূত.com-এর এপিসোড শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। মুহিব ভাই আমার রুমমেট, তিনি আমাকে জিজ্ঞাসা করেন কি শুনছি। ভূত.com শুনি, মানে ভৌতিক ঘটনা শুনি, তাকে জানাই। আমার মুখ থেকে ভূতের কথা শুনে মুহিব ভাইয়ের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। আমি কিছুটা আগ্রহী হয়ে জিজ্ঞাসা করি, আচ্ছা মুহিব ভাই, আপনার কাছে কোনো ভৌতিক ঘটনা আছে? আপনার সাথে কি ঘটেছে কিছু? তখন তিনি আমাকে যে ঘটনাটি বলেন, মুহিব ভাইয়ের বাসা কলকাতার কোনো একটি গ্রামে। তিনি আমাকে গ্রামের ভাষায় ঘটনাটি বলেছেন, তাই আমিও তার মতো করে লেখার চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন মুহিব ভাই, দিনটি ছিল বৃহস্পতিবার। সেদিন আমার বন্ধু তুহিনের জন্মদিন। জন্মদিনের পার্টিটি হয় রয়্যাল ক্লাবে। তো পার্টি শেষ হতে হতে রাত 12টা বেজে যায়। পার্টিটা হয়েছিল চক্রায়, তাই পার্টি শেষ করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে ট্রেন ধরতে হবে। গাড়ি দিয়েও যাওয়া যায়, তবে এত রাতে গাড়ি দিয়ে যেতে হলে ভাড়া অনেক বেশি পড়বে বলে ভাবলাম ট্রেনে করে চলে যাই। আমি 12:15 ট্রেনে চড়ে বসি। আমার স্টেশনটা বারহাট্টা। তো 1টার সময় একটি স্টেশনে এসে থামি। আমি কোনো কিছু চিন্তা না করে নেমে পড়ি। স্টেশনে পা রাখলাম, চারপাশে তাকিয়ে দেখলাম, ওহ,
আমি একটা ভুল করে ফেলেছি। আমি ভুল করে বারহাট্টা স্টেশনে না নেমে ঠাকুরকোনা স্টেশনে নেমে পড়েছি। ইতোমধ্যে ট্রেন তার গন্তব্যে রওনা দেয়। কি একটা ঝামেলায় পড়লাম। আশেপাশে তেমন কেউ নেই। যারা ট্রেন থেকে নেমেছিল তাদের মধ্যে আমার মতো দু একজন বাদে সবাই তাদের নিজেদের গন্তব্যে চলে গেছে। আমি স্টেশনেই পায়চারি করতে লাগলাম। ভীষণ বিরক্তিকর একটা অবস্থা। একে তো ভুল স্টেশনে নামলাম, তার উপর আবার রাতও বেশ হয়েছে। আশেপাশে গাড়ি পাওয়া যায় কিনা সন্দেহ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1:08। আশ্চর্য, কিছুক্ষণ আগেই না দেখলাম 12টা। এত তাড়াতাড়ি 1টা বেজে গেল কি করে? বেশ অবাকই হলাম বটে। তবে ব্যাপারটা নিয়ে আর মাথা না ঘামিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। এত রাতে কে আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, এই চিন্তা করতে করতে আস্তে আস্তে হেঁটে হেঁটে গাড়ির খোঁজ করতে লাগলাম। ফোনটাও বন্ধ। বাড়িতে যে একটা ফোন করব তারও কোনো উপায় নেই। হঠাৎ দূর কুয়াশার মধ্যে একটা রিক্সা দেখতে পেলাম। কিছু দূর এগিয়ে যেতেই দেখি একজন বয়স্ক লোক গায়ে সাদা রঙের চাদর পরিহিত অবস্থায় রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, চাচা, বারহাট্টা যাবেন? লোকটা কোনো কথা বলল না। ভারী অদ্ভুত লোক তো। জিজ্ঞেস করলাম, যাবেন কি না? কথাই বলছে না। আমি বললাম, কি চাচা, বারহাট্টা যাবেন? হ জামু জামু, তাড়াতাড়ি উঠেন। আজব, যাওয়ার কথা বললাম, এখন তাড়াতাড়ি করার কথা বলছে। যা হোক, মাথা না ঘামিয়ে তাড়াতাড়ি রিকশায় উঠে পড়লাম। রিকশা আপন গতিতে চলছে। খেয়াল করলাম রিকশায় ওঠার পর থেকে লোকটার কোনো সাড়া শব্দ নেই। এক মনে রিকশা চালাচ্ছে। হঠাৎ রিকশা দ্রুত গতিতে চালাতে শুরু করলো লোকটা। আমি বিরক্ত হয়ে বললাম, আরে আস্তে চালান চাচা, কি হচ্ছে? অ্যাক্সিডেন্ট হবে তো। তাড়াহুড়ার কিছু নেই। লোকটা আমার কথার কোনো জবাব না দিয়ে একইভাবে চালাতে লাগলো। আমার একটু রাগই হলো। বললাম, কি চাচা, আপনাকে না বললাম আস্তে চালাতে, এত তাড়াহুড়া করছেন কেন? আরে হেনে যে পৌঁছায় দিতে হইব। কোথায়? এবারও কথার জবাব দিল না। এবার আমি খানিকটা ঘাবড়ে গেলাম। শুরু থেকেই লোকটার আচরণ কেমন অদ্ভুত, রহস্যময় লাগছে। তার উপর আবার বলছে কোথায় পৌঁছে দেওয়ার কথা। হঠাৎ এর মাঝেই খেয়াল করলাম এটা তো বারহাট্টা যাওয়ার পথ না। এই অদ্ভুত লোকটি তো আমাকে অন্য একটা অচেনা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এবার ভয়ের মাত্রাটা বাড়ল। আমি তোতলানো স্বরে লোকটাকে বললাম, চাচা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলেন তো? এটা তো বারহাট্টা যাওয়ার পথ নয়। লোকটা একটা বিশ্রী হেসে বলল, বাপ, জেনে যাইলে তুমি ফিরে আইতা না, সেখানেই নিয়ে যাইতেছি। আমি ভীষণ ভয় পেলাম। সাহস সঞ্চয় করে বললাম, গাড়ি থামান, থামান বলছি। কে আপনি? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হঠাৎ রিকশাটা থেমে গেল। চারপাশে তাকিয়ে দেখলাম কুয়াশা ছাড়া কিছু নেই। পাশে তাকাতেই ভয় পেয়ে যাই। দেখলাম রিকশাটা একটা নির্জন জায়গায় থেমেছে এবং রাস্তার পাশে কবরস্থান। আমি কিছু বলার জন্য ওই লোকটার দিকে তাকাতেই আরো বড়সড় একটা ধাক্কা খেলাম। রিকশাওয়ালা লোকটা নেই। চারপাশে চোখ বুলিয়েও কোথাও তাকে দেখতে পেলাম না। আমি রিকশা থেকে নেমে পড়লাম। যে দিক দিয়ে এসেছি ওই দিকের রাস্তা ধরে দ্রুত হাঁটা শুরু করলাম। জীবনে যত দোয়া কালাম জানতাম সব পড়া শুরু করলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে, আগে আমার ভয়ের কারণে দোয়া দ্রুতের কথা মনে ছিল না। যা হোক, মনে মনে দোয়া পড়ছিলাম আর দ্রুত হাঁটছিলাম। হঠাৎ খেয়াল করলাম পেছন থেকে 10-12 জন একসাথে কান্না করলে যেমন আওয়াজ হয় তেমন একটা আওয়াজ ভেসে আসছে। আমি পাত্তা না দিয়ে দোয়া কালাম পড়ছি আর দ্রুত হাঁটছি। কিছুক্ষণ পর কান্নার আওয়াজ থেমে গেল। এখন পরিবেশ একদম শান্ত। পেছন থেকে কোনো সারা শব্দ আসছে না। আমি এর পরেও দ্রুত হাঁটছি। কোথায় যাচ্ছি তা জানি না, কারণ এই রাস্তায় আমি এর আগে কখনো আসিনি। এতক্ষণে আমি পুরোপুরি বুঝতে পেরেছি যে ওই রিকশাওয়ালা চাচাটি কোনো সাধারণ মানুষ নয়। হঠাৎ পেছন থেকে আবারও শুনতে পেলাম আমার নাম ধরে কেউ ডাকছে। ভালো করে কণ্ঠটা শোনার পর চিনতে পারলাম এই যে সেই চিরচেনা কণ্ঠ, আমার মায়ের কণ্ঠ। কিন্তু পরক্ষণে খেয়াল এলো আমার মা এখানে কিভাবে আসবে। তখনই পেছন থেকে আবারও ডাক পড়ল, মুহিব, মুহিব। আমি পেছনে ফিরে তাকালাম না। জানি পেছনে ফেরা মানেই বড় একটা বিপদ ডেকে আনা। আমি বললাম, আমি খুব ভালো করে জানি যে তুমি আমার মা না,
বলেই পুনরায় দ্রুত হাঁটতে শুরু করলাম। দোয়া কালাম সব পড়ছি, আর পেছন থেকে ভয়ানক কিছু বিকট শব্দ কানে ভেসে আসছে। একবার মনে হচ্ছে গাছের ডাল ভেঙে ভেঙে রাস্তায় পড়ছে, আরেকবার মনে হচ্ছে কতজন একসাথে চিৎকার করছে। সবকিছু উপেক্ষা করে এবার আমি একটা দৌড় দিলাম। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, অনেকক্ষণ দৌড়ানোর পরও দৌড়াতে দৌড়াতে ঠিক একই জায়গায় বারবার আসছি, অর্থাৎ ওই কবরস্থানের কাছে। আমি তবুও দৌড়াচ্ছি। এক সময় দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়লাম, শরীরে মনে হচ্ছিল আর শক্তি নেই। তবুও আস্তে আস্তে হাঁটছি। অন্ধকারে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় শেষ হতে চলেছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যেহেতু সকাল হতে আর তেমন দেরি নেই। কিন্তু পরক্ষণেই সেই স্বস্তি আর থাকলো না। রাত তো শেষ হয়ে যাচ্ছে প্রায়, তাহলে এখন একটু একটু সূর্যের দেখা পাওয়ার কথা। কিন্তু এখানে সেই মধ্যরাতের মতোই ভয়ানক অন্ধকার। এ কোন জগতে ঢুকে পড়লাম আমি? এখান থেকে বের হওয়ার উপায় কি? এর সাথেই পেছন থেকে আবারও মায়ের কণ্ঠ ভেসে আসলো, দৌড়িয়ে লাভ নাই বাজান, হাস ধরে মরতে হবেই। বলার সাথে সাথে পেছন থেকে আবারও অনেকজনের একত্রে হাসির শব্দ শোনা গেল। আমি আবারও দৌড় শুরু করলাম এবং দোয়া কালাম সব পড়তে লাগলাম। আজ হয় আল্লাহর রহমতে বাঁচবো নয় মরবো। দৌড়ানোর মতো শক্তি আমার আর নেই, তবুও যতটুকু পারছি প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করছি। হঠাৎ করেই ওই রিক্সাওয়ালা আমার সামনে আসে। রিক্সাওয়ালা আমার সামনে আসলে আমি তার চেহারাটা স্পষ্ট দেখতে পেলাম। তার চেহারাটা ছিল আগুনে ঝলসে যাওয়ার মতো। তার চোখগুলো কোটর থেকে বেরিয়ে এসেছে, লাল বর্ণ সেই চোখ, দেখতে কুচকুচে কালো, আর কি বিশ্রী সেই হাসি। ছোটবেলা থেকেই আমি বেশ সাহসী, কিন্তু বাজি ধরে বলতে পারি যে কোনো ব্যক্তি এই চেহারা দেখে ভয় পাবে। কি দেখছি, কেনই বা দেখছি, আমি আর নিতে পারছি না। আমি জ্ঞান হারাই। সকালে জ্ঞান ফেরার পর নিজেকে একটি ঘরের বিছানায় আবিষ্কার করলাম। বুঝলাম আমি আমার রুমে। বিছানার পাশে বেশ মানুষের ভিড়। তার মাঝেই মা কাঁদতে কাঁদতে বললেন, সারা রাত কই আসিলি বাজান? তোর আসতে দেরি হবে দেখা বাবা বারহাট্টা স্টেশনে খুঁজতে গেছিল। স্টেশনের একটা লোক কইল বারহাট্টার ট্রেন নাকি অনেক আগে আইসা পড়ছে। তুই আসতাছস না দেখা চিন্তায় পড়ছিলাম। ফোন দিয়ে এই ফোন যায় না। এত রাতে শীতের মধ্যে তোরে কই খুঁজি। এই কারণে তোর বাপ কইল দেহি সকালে কি করণ যায়। সকালে কয়েকজন আইয়া তোরে দিয়া গেছে। তরে নাকি বারহাট্টা গোপালপুর বাজারের একদম শেষ মাথায় ওইখানে পাইছে। কি হয়েছিল বাজান? তারপর আমি সবকিছু খুলে বলি। আমি ভাবছি অন্য কিছু। আমার সবচেয়ে বড় ভুল ছিল বারহাট্টা স্টেশনে না নেমে ঠাকুরকোনা স্টেশনে নামা। তারপর ওই রিক্সাওয়ালার রিক্সায় ওঠা। রিক্সাওয়ালার অদ্ভুত রহস্যময় আচরণ, কবরস্থানের পাশে রিক্সা থামানো, ভয়ানক সব আওয়াজ, দৌড়াতে দৌড়াতে বারবার একই জায়গায় ঘুরে ফিরে আসা, সব কেমন গুলিয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে একটা কথা মাথায় ধরছে, আচ্ছা ওই রিক্সাওয়ালা লোকটা কোথায় উধাও হয়ে গিয়েছিল, আর সে ছিলই বা কে? এর উত্তর আমার জানা নেই। লিসেনাররা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এটা আপনাদের কাছে একটা প্রশ্ন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ। প্রিয় লিসেনার্স, আজ অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসা ছোট একটি ঘটনা নিয়ে। লেখার মাঝে আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার পরিচিত এক বড় ভাই নাসির উদ্দিনের কাছ থেকে। বলছেন নাসির ভাই। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার একটি গ্রামে। আজ আপনাদের কাছে যে ঘটনাটি পাঠাচ্ছি তা আমার নিজের দেখা নয়, কিন্তু যিনি ঘটনাটি নিজ চোখে দেখেছেন তার কাছ থেকে শোনা। আমার বন্ধুর নাম মোহাম্মদ আসিফ সরকার। সে ছোটবেলা থেকেই তার নানার বাড়িতে বড় হয়েছে। স্বভাবতই একটু দুষ্টু আর হাসি খুশি। একদিন ঠাট্টা করে আমি তাকে জিজ্ঞেস করলাম, তোর কি কোনো ভৌতিক অভিজ্ঞতা আছে?
আমার এমন প্রশ্নে সে হেসে ফেলে, কিন্তু সেই হাসির ভেতর একটা অদ্ভুত শূন্যতা ছিল। এর কিছুক্ষণ পর সে বলে, শ্মশানের সেই রাতটা, ওই ভয় আমি আজও বয়ে বেড়াই। এমন সময় ওর ফোনে একটা কল আসে। ওর জরুরিভাবে বাসায় চলে যেতে হয়। এর কিছুদিন পর একদিন হঠাৎ সে নিজে এসে বলে, আজকে তোকে সব বলবো। সেদিন তো ঘটনা বলতে পারলাম না, কিন্তু কথা দিয়ে কাউকে বলবি না। ঘটনাটি 2017 সালের দিকের। সবে বন্যার পানি নেমে গেছে, খাল বিলে তখনও কিছুটা পানি। নৌকা নিয়ে মাছ ধরা হয়। আসিফ ছিল তার নানা বাড়িতে, সঙ্গে ছিল তার 2 মামাতো ভাই। তারা 3 জনই সমবয়সী। এক বিকেলে তারা সিদ্ধান্ত নেয় নৌকা নিয়ে একটু নদীতে ঘুরে আসবে। নদীর নাম কালিঞ্ঝা নদী। নানাবাড়ি থেকে খুব বেশি দূরে নয় সেই নদী। নৌকা নিয়ে নদীতে নামার কিছু সময় পর হঠাৎ তাদের গায়ে এক অস্বাভাবিক গরম বাতাস এসে লাগে। শীতের সন্ধ্যায় এমন বাতাসে তারা থমকে যায়। চারপাশে তাকিয়ে দেখে একটা শ্মশান দূরে। একটা চিতায় লাশ পোড়ানো হচ্ছে, ধোঁয়ায় চারিদিক ঢেকে গেছে। ঠিক তখনই তারা শ্মশানের ভেতর থেকে শব্দ শুনতে পায়। কোনো মানুষের শব্দ না, কিছু যেন টানছে, ছিঁড়ছে। তারা তাকিয়ে দেখে শ্মশানের ভেতরে দাঁড়িয়ে আছে সাদা কাফন পরা একটা অবয়ব। মুখ স্পষ্ট নয়, সেই অবয়বটির চোখ ঠিক তাদেরই দিকে। ভয়ে তারা হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে। সেই অবয়বটি ধীরে ধীরে এগোতে থাকে। ধীরে ধীরে সেই অবয়বটি পানিতে নামতে শুরু করে। এটা দেখা মাত্রই তারা নৌকায় বৈঠা দিয়ে বাওয়া শুরু করে, কিন্তু নৌকা এক চুলও নড়ছে না, যেন শক্ত করে ধরে রেখেছে কেউ নৌকাটিকে। ঠিক তখনই অবয়বটি নদীর পানিতে এসে থেমে যায়। এরপর তারা যা দেখে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তারা দেখে অবয়বটি হঠাৎ উল্টো দিকে ঘুরে পানির থেকে উঠে চিতার কাছে গিয়ে কিছু একটা ছিঁড়ে খেতে শুরু করেছে। তারপর ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে বিকৃত শব্দে চিৎকার করে উঠছে। এটা দেখে তারা যেই সূরা জানত সেটাই পড়তে শুরু করে। ভয়ে তাদের পুরো শরীর কাঁপছিল। এমন সময় হঠাৎ করে তাদের চোখের সামনে নেমে আসে অন্ধকার। জ্ঞান ফিরলে তারা নিজেদের আবিষ্কার করে শ্মশানের ভেতরে। ততক্ষণে রাত হয়ে গিয়েছে, তবে চারিদিকে চাঁদের আলোয় একদম স্পষ্ট সবকিছু। শুধু পানির শব্দ পাচ্ছে তারা। এখন শ্মশানে কোনো চিতা নেই, কোনো আগুন নেই, অথচ চারিদিকে গরম দমকা বাতাস। হঠাৎ তারা পেছন থেকে শুনতে পায় কিছু একটা হেঁটে চলার শব্দ। তারা পেছনে ঘুরে তাকাতেই দেখে একটা কালো ছায়া দ্রুত সরে যাচ্ছে। এরপর তারা যা দেখে সেটা তাদের স্বপ্নেও তারা চিন্তা করতে পারেনি কখনো। তারা 3 জনই দেখতে পায় শ্মশানের পাশে রাস্তায় পড়ে আছে 3টি লাশ। তারা ধীর পায়ে লাশটির কাছে যায়। লাশ 3টির কাছে গিয়ে তারা দেখে লাশ 3টি দেখতে তাদেরই মতো। এমন সময় হঠাৎ বিকট এক চিৎকার করে লাশ 3টি উঠে দাঁড়ায়। এটা দেখা মাত্রই ভয়ে তারা নৌকার দিকে দৌড় দেয় এবং হুড়মুড় করে 3 জন নৌকায় উঠে বৈঠা বাইতে শুরু করে। পেছন দিক থেকে মনে হচ্ছিল কেউ নদীর বুক চিরে এগিয়ে আসছে। এমন সময় হঠাৎ আবার তাদের চোখের সামনে অন্ধকার নেমে আসে। এরপর তাদের যখন জ্ঞান ফেরে, তারা নিজেদের আবিষ্কার করে নিজেদের বাড়িতে। পরে জানা যায় এক জেলে তাদের নৌকা দেখতে পেয়ে উদ্ধার করে। তাদের একজন ভাইয়ের শরীরে নখের আঁচড়, কামড়ের দাগ। এরপর তাদের কবিরাজ দেখানো হয়। কবিরাজ পরে জানায় ওই শ্মশানের বাসিন্দা একটি জিন তাদের ওপরে আক্রমণ করেছিল। সেই জিনটি কালো জাদুর মাধ্যমে কিছু কাজ করেছিল। সেই জিনটির স্বভাব হচ্ছে মানুষদের ভয় দেখানো। সে রাতের স্মৃতি তাদের এখনো দাঁড়িয়ে বেড়ায়। এই বলে নাসির ভাই তার ঘটনাটি শেষ করেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ভাইয়াকে অনেক ধন্যবাদ এই ঘটনাটি পড়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ঘটনাটি পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা।